গুড ইভিনিং সবাইকে সবাইকে এই 45তম বিসিএস লিখিত প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে, আর আপনাদের সাথে ক্লাসটিতে থাকছেন রুশো ভাইয়া। ভাইয়া অলরেডি আছেন আমাদের সাথে। ভাইয়া 7:05 থেকে আজকের ক্লাসটি শুরু করবেন। তো ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সে ইউজ করবেন, আর উত্তরণ সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকটাতে করার জন্য। ধন্যবাদ, এবং 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমাকে কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? একটু যদি এই চ্যাটে বলেন। চ্যাটটা সবার জন্য ওপেন আছে, আই গেস। হুম। অধিকারী ভাই কেমন আছেন? আপনার নামটা তো আমি ভালো করেই চিনি, অনেকগুলা ক্লাসে আপনাকে পাইছিলাম খুব সম্ভবত। ওকে, গুড। আচ্ছা, এখানে এমন কে কে আছে যাদের সাথে আমি ক্লাস নেই নাই আগে? এরকম কে কে আছেন যাদের সাথে ক্লাস নেওয়া হয় নাই? আপনাদের সাথে আজকে আমার প্রথম পরিচয়, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এরকম হইতে পারে
আমার নাম হচ্ছে জালাল মোহাম্মদ আশফাক। বিসিএস প্রশাসন। এই তো, এরকম কে কে আছেন যাদের সাথে আমি আছি আজকে পরিচয়? ঠিক আছে। মোবা, ওকে। সালমা, আমি প্রথম আপনার ক্লাস পাচ্ছি, আপনার ফার্স্ট ক্লাস। হারুন ভাই, ওকে। সো অনেককেই আমরা পাচ্ছি যাদের সাথে হচ্ছে আহ, প্রথম পরিচয়। ওকে, গুড। ঠিক আছে। সো আপনাদের সাথে আজকে ইনশাল্লাহ পরিচয় হবে। সামিউল ভাই, হ্যাঁ আপনাদের সাথে ফার্স্ট ক্লাস, কারণ এই কোর্সটা তো অনেকেই হচ্ছে গিয়ে নতুন নিয়েছেন, যারা হচ্ছে গিয়ে, হ্যাঁ আমরা এগুলা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায় বিজ্ঞানে, আর কি কি, হ্যাঁ সেটা নিয়ে আমরা আলোচনা করব ওভারঅল। আর যাদের সাথে আমি ক্লাস নিয়েছিলাম, অনেকের সাথে মনে হয় আমি বিজ্ঞান বা কম্পিউটার ক্লাস নিয়েছিলাম, কম্পিউটার ক্লাস। কম্পিউটার ক্লাসে আমি আমার মডেল টেস্টের খাতা শেয়ার করছিলাম। সেই সাথে সাথে আবার আমি ওই খাতাটা আমাদের উত্তরণের যে গ্রুপ আছে ওই গ্রুপেও হচ্ছে দিয়েছিলাম। ইভেন আমার কাছে যারা পার্সোনালি চাইছে তাদেরকেও আমি পাঠাই দিয়েছিলাম। হ্যাঁ। সো এই হোল বিসিএস বিজ্ঞানের জার্নিটা আসলে কিরকম হওয়া উচিত, বিজ্ঞানের কোশ্চেন আসলে কিরকম হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলা নিয়ে এই, থ্যাংক ইউ প্রতীক ভাইয়া। সো এই জিনিসগুলা নিয়ে একটু আমরা কথা বলবো। কিভাবে বিজ্ঞানে বেশি নাম্বার আপনি পাইতে পারেন, কিভাবে ভাইয়া আমি বিজ্ঞানে আমার নিজস্ব স্ট্র্যাটেজি কি ছিল, সেগুলো আমি কিভাবে আমি অ্যাপ্লাই করছি, এই জিনিসগুলো নিয়ে আমি আজকে আসলে কথা বলবো। প্রথমে একটা জিনিস বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণের ক্লাস। হুম। এই কোশ্চেন বিশ্লেষণের ক্লাসে আমি হয়তো বা আপনাদেরকে পড়াবো না, বাট এই কোশ্চেন গুলা কিভাবে লেখা যেতে পারে, হ্যাঁ এই কোশ্চেন গুলা কিভাবে অ্যানালাইসিস করতে পারেন, এই কোশ্চেন গুলো আপনি কিভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করতে পারবেন, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। সো এর আগে আমার যারা ক্লাস করছেন তাদেরকে আমি হয়তো বা বলছিলাম যে আমার বিজ্ঞানে একটা আলাদা অ্যাপ্রোচ ছিল, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল, যে অ্যাপ্রোচে আমি হচ্ছে গিয়ে বিজ্ঞানের প্রশ্ন পেয়ে আমি পরীক্ষা দিছি। সো যারা হয়তোবা জানেন তাদেরকে জাস্ট একটু একটু মনে করায় দিচ্ছি, হ্যাঁ। সো আপনারা জানেন যে বিজ্ঞান পরীক্ষাটা হচ্ছে কি অবভিয়াসলি 100 নাম্বারের, ঠিক আছে, 100 নাম্বারের বিজ্ঞান পরীক্ষা। সো আমার বিজ্ঞানের অ্যাপ্রোচটা ছিল ডিফারেন্ট, ঠিক আছে। আমি বিজ্ঞানে যেই জিনিসটা আগে প্রশ্ন অ্যান্সার করছিলাম, আমি সবার আগে বিজ্ঞানে অ্যাপ্রোচ করছিলাম হচ্ছে ইলেকট্রিক্যাল পার্টটা, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পার্টটা আমি সবার আগে অ্যান্সার করছিলাম। আপনারা জানেন ইলেকট্রিক্যাল পার্টের নাম্বার হচ্ছে গিয়ে 15, ঠিক আছে। সেকেন্ড আমি যে অ্যাপ্রোচটাই গেছিলাম সেখানে আমি তারপরে আমি অ্যান্সার করছিলাম কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটার আপনারা সবাই জানেন হচ্ছে 25। এবং খুবই স্ট্রিক্টলি আমি একটা জিনিস মেনটেন করছি, সেটা হচ্ছে গিয়ে ভাই সময়। বিজ্ঞান পরীক্ষায় আপনি অনেক লিখতে পারবেন ইফ ইউ ওয়ান্ট, বাট একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে একটা কোশ্চেন বা একটা লাইন যদি আপনি আননেসেসারি বা নেসেসারিও বেশি যদি লেখেন, আপনি শিওর থাকেন একটা কোশ্চেনে একটা ইম্পর্টেন্ট লাইন আপনি কম লিখতে পারবেন, ঠিক আছে। সো বিজ্ঞান পরীক্ষার আপনার মেইন শত্রু, আপনার মেইন শত্রু হচ্ছে বিজ্ঞান পরীক্ষায় সময়, হ্যাঁ। এবং এইটা আরো কাদের জন্য মেইন শত্রু, হ্যাঁ যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য আরো মেইন শত্রু হচ্ছে সময়। কারণ আপনি হয়তো বা জানেন অনেক বেশি, কিন্তু আপনার জন্য আহ এই জানাটা বেশি আপনি লিখতে গেলেই পারবেন বিপদে, ঠিক আছে, পড়বেন বিপদে। সো আপনার জন্য সময়টাকে মেনটেন করে লিখতে হবে। সো আমি আমার সময় বিন্যাসটাও আমি বলে দিচ্ছি, আমি খুবই ঘড়ি ধরে এই দুইটা পার্টের আমি অ্যান্সার করতাম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলার চেষ্টা করতাম। তারপরের পার্টটা হচ্ছে গিয়ে 60 নাম্বারের বিজ্ঞান, ঠিক আছে। 60 নাম্বারের এই বিজ্ঞান পার্টটা তারপর আমি অ্যান্সার করতাম। ইভেন আমি এই বিজ্ঞান পার্টটাও আমি যদি একটু ভাগ করে অ্যান্সার করি, হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সায়েন্স ছিল, আমি বুটেক্স থেকে গ্রাজুয়েশন করছি এবং দীর্ঘ একটা সময় আমার কেমিস্ট্রি এবং স্পেশালি কেমিস্ট্রি পড়ানোর একটা অভিজ্ঞতা আছে। এবং হচ্ছে গিয়ে আমি হচ্ছে ফিজিক্সও যেই লেভেলের আছে এটা মোটামুটি ভালো দক্ষতা আছে। সো আমি চেষ্টা করতাম আগে কেমিস্ট্রি পার্টটা অ্যান্সার করতে, তারপরে হচ্ছে ফিজিক্সের পার্টটা, এবং তারপরে হচ্ছে গিয়ে এই বায়োলজির পার্টটা। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ আমি জানি আমার কেমিস্ট্রি পাসটা খুবই ভালো, ঠিক আছে। সো টিচারের একটা মানে একটা ইমপ্রেশনের বিষয় আছে, হ্যাঁ যে আমি এই জিনিসগুলো এইভাবে লিখলে পরে অটোমেটিক্যালি খাতাটা ভালোর দিকে যায়। সো এইটা ছিল আমার বিজ্ঞান ক্লাসের বিজ্ঞান পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি, এবং এই পার্টটা আপনারা বুঝতেছেনই, তাহলে 1 ঘন্টা
45 মিনিটের মতো সময় থাকতো, ঠিক আছে। তো ওই হিসাবে কিন্তু একটা কোশ্চেন লিখতে খুব বেশি সময় পাওয়ার কথা না। হ্যাঁ, এবং আমরা দেখছি যে 41 বিসিএস থেকে এবং তার পরবর্তী থেকে বিজ্ঞান পাঠ্যে মোটামুটি একটা জিনিস ফিক্সড হয়ে গেছে, সেটা প্রতি কোশ্চেনের মার্ক 2.5, ঠিক আছে। তবে একটু ভ্যারিয়েশন দেখা যায়, মাঝে মাঝে আমরা দেখছি ইলেকট্রিক্যালের কোশ্চেন 5 5 5 3 5 15 ছিল, আবার কিছু কোশ্চেনে এটাকে ভেঙে ভেঙে হচ্ছে গিয়ে কোশ্চেন করছে, ঠিক আছে। সো এখানে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে শত্রু হচ্ছে সময়। হ্যাঁ, এবং এখানে বেশি লেখা যাবে না, ঠিক আছে, একেবারেই টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে। সো এইখানে আপনারা 2 দিন পর বিজ্ঞান পরীক্ষা দিবেন। হ্যাঁ, এবং অনেকেই হয়তোবা বিজ্ঞান পরীক্ষা দিছেন, ঠিক আছে। সো এটা মোটামুটি হচ্ছে কি আপনারা এই জিনিসটা জানেন। হ্যাঁ, এবং আমি এ পর্যন্ত বিজ্ঞানে যত সিনিয়র স্যারদের মার্কশিট দেখছি, আমার দেখা হাইয়েস্ট মার্ক, আমি দেখছি যেটা হাইয়েস্ট মার্ক, আমি আহ হয়তো বা আমার দেখার ঘাটতি থাকতে পারে বা অনেক কিছু, আমি সবচেয়ে বেশি হাইয়েস্ট মার্ক দেখতে পারছি 78। ইনি হচ্ছেন গিয়ে 37 বিসিএস এর ফার্স্ট। ওনাকে হয়তোবা ছিলেন, উনি বুয়েটের ত্বকী স্যার, ঠিক আছে। তো এটা আমি দেখছি। এই 78-এর বেশি কি কেউ দেখছেন বিজ্ঞানে হাইয়েস্ট? এনিওয়ান? আমি আমার থেকে এটা বেশি হইতে পারে, 78-এর বেশি কি কেউ দেখছেন? হ্যাঁ, আমি আমার খাতাটা আরেকবার প্লিজ আমি দেখাবো, আপনি আমি দিয়ে দিব, এটা কোনো বিষয় না। আমার সব খাতা যেখানে আছে আমি এটা দিয়ে দিব। আচ্ছা, আম হ্যাভেন সিন, সো আচ্ছা, সামিউল দেখেন নাই, ঠিক আছে। সো এই আচ্ছা, ঠিক আছে, দেখছেন এই যে অধিকারী ভাই বলছে এত। সো বুঝেন, আপনি যতই সায়েন্সের স্টুডেন্ট ভাই, এই স্যার কিন্তু বুয়েটের ছিলেন, ঠিক আছে। সো উনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে। সো উনিই পাইছে 78। হ্যাঁ, দ্যাট মিনস এখানে মোর অর লেস এখানে হচ্ছে মোটামুটি এভারেজ মার্কিংই করা হয়। হ্যাঁ, যতই আমরা ছোটবেলা থেকে শিখছি যে বিজ্ঞান, হ্যাঁ, এখানে আমরা একেবারে 2.5-তে 2.5, 5-এ 5, 10-এ 10, হ্যাঁ, ফিজিক্সে 100-তে 99, 100-তে 100 এরকমও পাইছি, বাট এই বিসিএস এর বিজ্ঞানটা সবার জন্য সমান প্ল্যাটফর্মের এরকম একটা দাবিতে এখানে নাম্বারটা আসলে খুব বেশি উঠে না, নাম্বারটা মোটামুটি এরকমই উঠে, ঠিক আছে। সো এটা ছিল আমার কাছে নাম্বার বন্টনের মূল যেই স্ট্র্যাটেজি এটা। তো আপনার স্ট্র্যাটেজি আপনার মতো ভিন্ন হবে, সেটা হচ্ছে কি আপনিই চুজ করবেন যে অ্যাকচুয়ালি আপনার স্ট্র্যাটেজি কোন দিকে যাবে, ঠিক আছে। সো চলেন এইবার হচ্ছে কি একটু কোশ্চেন টাইপের অ্যানালাইসিস করি যে কোন পার্ট থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। সো প্রথমেই এই ক্লাসে যারা করতেছেন আমাকে কি কাইন্ডলি বলবেন এই ক্লাসের মধ্যে কারা কারা যারা বিজ্ঞান ইউনিটের বাইরে, বিজ্ঞান ইউনিটের বাইরে বলতে ইন্টারমিডিয়েট পর্যন্ত যাদের বিজ্ঞান ছিল না, বলতেছি ইন্টারমিডিয়েট পর্যন্ত যাদের বিজ্ঞান ছিল না, এই টাইপের মানুষ কারা কারা আছেন? ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞান না। মোহাইমিন, মোবা, আচ্ছা আমি আছি স্যার, ফয়সাল ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কেউ? ওকে। সো এই তো বিজ্ঞানের জন্য আমার কাছে, মানে আমি যদি মানে নর্মালি বাজারের বই বা ভাই আপনি কোন বই পড়ছিলেন, আমার কাছে খুব ভালো একটা বই লাগছিল হচ্ছে সায়েন্স আওয়ার। হ্যাঁ, তো এই বইতে যা আছে, হ্যাঁ, ওটুকুই ধরেন আমাদের বিজ্ঞান পরীক্ষাটা দেওয়ার জন্য এনাফ। হ্যাঁ, এখানে আমরা কেউ সায়েন্টিস্ট হইতে আসি নাই বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষা দিতেও আসি নাই, ঠিক আছে। সো এখানের ওইটুকু লেখাই আপনার জন্য মোর দেন এনাফ টাইপের, ঠিক আছে। সো চলেন, হ্যাঁ, তো চলেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু সামনের দিকে যাই, আহ দেখা যাক কি হয়। সো দেখেন প্রথমেই যে চ্যাপ্টারটা আমরা হচ্ছে গিয়ে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আলো, ঠিক আছে। সো আলোর এখান থেকে দেখেন যেই কোশ্চেন গুলো আসছে মোটামুটি হচ্ছে গিয়ে সবই একটু, হ্যাঁ, মানে মোটামুটি কমনই কোশ্চেন, হ্যাঁ, রিপিট হইছে এই টাইপের কোশ্চেন, ঠিক আছে। যেমন এই পূর্ণ আবর্তনীর প্রতিফলন এবং মরীচিকার এই কোশ্চেন গুলো রিপিটেড কোশ্চেন। সো হ্যাঁ, আপনাদের জন্য, হ্যাঁ, আচ্ছা, সব কোশ্চেন অ্যান্সার করলে মার্ক নেমে আসে, 70 নেমে আসে। হ্যাঁ, সব কোশ্চেন অ্যান্সার করলে, বাট আপনার একটু অ্যান্সার করতে হবে, যারা আমরা ভালো পারি ভালো অ্যান্সার এখানে করতে হবে, ঠিক আছে। সো ভালো অ্যান্সার করার জন্য আমি কিন্তু বিজ্ঞানের, হ্যাঁ, আহ কি কি দিতে হবে বা কি কি অ্যাপ্লাই করতে পারেন এটা আমি বলবো। হ্যাঁ, কি কি দিতে পারবেন, কি কি অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বলবো। সো যেটা হচ্ছে দেখেন এইখানে যা যা কোশ্চেন আছে, হ্যাঁ, সো আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। হ্যাঁ, সো আমি যদি একটু প্রায়োরিটির অর্ডারটায় যাই, আচ্ছা এটার পরের পেজটা আমি একটু প্রায়োরিটির অর্ডারটা অ্যাড করি, ঠিক আছে। এবং কি কি জিনিস, হ্যাঁ, প্রথম যেই কোশ্চেন অ্যানালাইসিস করে আপনার যেই জিনিসটা আপনার প্রিভিয়াস
প্রিভিয়াস ইয়ার এর সব কোশ্চেন আপনি পড়ে ফেলছেন নাকি, এবং আপনি শিওর থাকেন বিজ্ঞানে আপনি 80%-এর উপর কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। 80 কি 90%-এর উপরেই আপনি কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনের যদি আপনার একটা খুব ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি বিজ্ঞানে ভয় পাওয়ার কিছু নাই। আপনি সায়েন্সের হন, আপনি আর্টসের হন এবং কমার্সের হন, ঠিক আছে। সো সেকেন্ড যেই জিনিসটা, বিজ্ঞানের প্রতিটা কোশ্চেনে, হ্যাঁ, যেগুলাই রিলেভেন্ট ফিগার দেওয়া গেছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন পূর্ণ অভ্যন্তরীণ যে কোশ্চেনটা ভাইয়া আমরা এই যে একটু আগে দেখছি, ঠিক আছে, এই পূর্ণ অভ্যন্তরীণ কোশ্চেন আপনি যদি এই কোশ্চেনে ফিগার না দেন, আপনার কোশ্চেনটা ভুল হবে, ঠিক আছে। টিভি থেকে আমার জানা মতো তো ভাই হচ্ছে গিয়ে রঞ্জন রশ্মি নির্গত হয়, ঠিক আছে। আচ্ছা, তো যে জিনিসটা সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপনি যদি ফিগার না দেন, হ্যাঁ, আপনি কিন্তু নাম্বার পাবেন না। আপনি হচ্ছে যে লেন্সের যদি ফিগার না দেন, আপনি কিন্তু লেন্সের নাম্বার পাবেন না, ঠিক আছে। সো যেইগুলা কোশ্চেনে এই যে আলোর প্রতিসরণ এগুলার যদি আপনি ফিগার না দেন, আপনি কিন্তু নাম্বার পাবেন না, মানে কি একটু কম পাবেন। সো একটু একটু বেশি কিন্তু আপনাকে অনেক বেশি আগায় দিবে, ঠিক আছে। সো সো এইগুলা কোশ্চেনে আপনি অবশ্যই ভাইয়া যেই জিনিসটা চেষ্টা করবেন, ফিগার দেওয়ার চেষ্টা করবেন। আমি বিজ্ঞানে প্রায় সব কোশ্চেনে আমি হচ্ছে গিয়ে ফিগার দিছি, ঠিক আছে, যেগুলো দেওয়া পসিবল, হ্যাঁ। একটা হচ্ছে ফিগার, 2 নাম্বার হচ্ছে এই ফিগারের কোশ্চেন গুলো আপনি পাবেন হচ্ছে গিয়ে এই ফিজিক্স টাইপের পার্ট গুলায় কোনগুলো আছে ভাইয়া, আছে হচ্ছে গিয়ে আপনার আলো, হ্যাঁ, তারপর আছে চুম্বক, ঠিক আছে, আলো, চুম্বক, তারপর হচ্ছে শব্দ, ঠিক আছে, এইগুলা, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি ফিজিক্স টাইপের পার্ট গুলাই ইলেকট্রিক্যালের পার্ট গুলাও নিয়ে আসি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যালের পার্ট গুলাই যা আছে এগুলো মোটামুটি ফিজিক্স টাইপের বিষয়, হ্যাঁ, এগুলাতে আপনি ফিগার দিতে পারবেন। সেকেন্ড হচ্ছে গিয়ে বায়োলজি টাইপের যে কোশ্চেন, ঠিক আছে, ওই কোশ্চেনে আপনি ফিগার দিতে পারবেন, হ্যাঁ, মাস্ট এই কোশ্চেন আপনি ফিগার দিতে পারবেন। আমি যে কম্পিউটারটা দেখাইছিলাম ওই কম্পিউটারের আপনার ফিগার গুলো আপনি দিতে পারবেন। সো যারা সায়েন্সের না, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে সায়েন্সের না, আমার মনে হয় শোনা যাচ্ছে ঠিকঠাক মতো, যারা হচ্ছে সায়েন্সের না, তারা একটা খাতায় এই যে আপনি 2 দিন পর যে পরীক্ষা দিবেন, হ্যাঁ, আপনি এই জাস্ট ফিগার গুলো আপনি এক জায়গায় তুলে রেখে দেন, কারণ আপনার হয়তোবা আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদেরকে যদি, হ্যাঁ, বোম্বাইরাও বলি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফিগারটা, হ্যাঁ, ও হয়তোবা ভুলবে না, কিন্তু আপনি যারা সায়েন্সের না তারা হয়তোবা ভুলে যাবেন, তারা এই ফিগার গুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে ফিগার আমি দিছি। সেকেন্ড হচ্ছে গিয়ে, সেকেন্ড যে জিনিসটা হচ্ছে কেমিস্ট্রির কোন মানে কোশ্চেনে, হ্যাঁ, রিয়াকশন, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করছি, অথবা সংকেত দেওয়ার চেষ্টা করছি, সংকেত, ঠিক আছে। যেমন অনেকবার বিসিএস এর কোশ্চেনে আসছে নিচের কোনগুলা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, অনেক কোশ্চেন আসছে যে নিচের কোনটি স্ট্রং অ্যাসিড বা উইক অ্যাসিড, ঠিক আছে। সো ওইগুলা কিন্তু সংকেত, হ্যাঁ। আপনাকে কোশ্চেন করছে যে আহ, আহ, অনুবন্ধী অ্যাসিড ক্ষার বলতে কি বুঝো, হ্যাঁ। সো ওই জিনিসগুলো যদি আপনি রিয়াকশন দিয়ে লিখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক আগায় যাবেন, ঠিক আছে। সো আমার এই ট্যাকটিক্সে যে কোশ্চেনে আসলে আমি ফিগার দিতে পারছি, রিলেভেন্ট বিজ্ঞানে তো অবশ্যই ফিগার দেওয়া যায়, ঠিক আছে, আমি এগুলা হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। আমি বিশ্বাস করি এগুলা দিলে নাম্বার বেড়ে যায়, এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি বিজ্ঞানে বেশ ভালো একটা নাম্বার ক্যারি করছি, ঠিক আছে, এবং যে মডেল টেস্ট গুলোও দিছি বিজ্ঞানে আমি বেশ ভালো নাম্বারই পাইছি, এবং আমি এগুলো মেনটেন করার চেষ্টা করছি। সো দেখেন এইখানে যে কোশ্চেন গুলো আছে আলোর, ঠিক আছে, তো এখানে দেখেন আপনার আহ বিপদ সংকেত, ঠিক আছে, বন্ধ্যাত্ব, হ্যাঁ, প্রভা, আলোর বিচ্ছুরণ, এই যে পানিতে পুঁতে রাখলে ছায়া পানিতে দেখা যায় কি যায় না, হ্যাঁ, সবগুলা কোশ্চেনই কিন্তু হচ্ছে গিয়ে আপনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন ফিগার সহ, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার আলোর অনেক থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে, হ্যাঁ, এগুলো তো আমরা আমাদের ওই ক্লাসেই বলছি, ঠিক আছে। এখানে ওয়েভলেন্থের যে বিষয়টা, ঠিক আছে, ওয়েভলেন্থের এই ভিজিবল রেঞ্জ, এটা মনে হয় একবার কোন একটা পরীক্ষায় হয়তো বা আসছিল, ঠিক আছে। তারপরে এখানে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ, অতিবেগুনি রশ্মি বা লেজারের যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনি ব্যাখ্যা করতে পারেন, এই যে যেমন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, হ্যাঁ। সো আপনি খুব ফাস্ট ফাস্ট ফিগার ড্র করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে এই ফিগার গুলো আপনি খুব ভালো করে ড্র করার চেষ্টা করবেন, যাতে করে পরীক্ষার হলে আপনি অল্প সময়ে ফিগার ড্র করতে পারেন, ঠিক আছে। সো এই যে
এই ফিগারে, এরপর ফিগারে দেখেন আপনারা যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, এই ফিগার গুলাতে কিন্তু অ্যারো দেওয়া বাঞ্ছনীয়। আপনি যদি অ্যারো না দেন তাহলে কিন্তু আপনার কোশ্চেনের অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই ইয়াতে কিন্তু অ্যারো গুলা দেওয়া হচ্ছে গিয়ে বাঞ্ছনীয়। তারপরে দেখেন এখানে হচ্ছে গিয়ে ঘন, এটা হচ্ছে হালকা মাধ্যম। হ্যাঁ, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে যাইতে গেলেই তো অবিলম্ব থেকে এই রশ্মিটা দূরে চলে যায়, ঠিক আছে? তো এই ধরনের যে জিনিসগুলো আছে, মারুফ আমি বলে দিব না ভাইয়া। আচ্ছা, তো এই যে জিনিসগুলো আছে, এই ফিগার গুলা আপনারা সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এটা আমার আপনার জন্য সাজেশন, এবং বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই এই প্র্যাকটিসটা খুবই জরুরি। ওকে, আচ্ছা, এই যে আলোর বিচ্ছুরণের এই টার্মগুলো আছে, হ্যাঁ, তারপরে এই যে দেখেন শব্দ, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই, এই যে দেখেন এই কোশ্চেনে কি আপনি কি শব্দের ক্ষতিকর প্রভাবে কি কোনো ফিগার রাখতে পারবেন? উত্তরটা হচ্ছে গিয়ে না, ঠিক আছে? সো এইখানে আপনি ডিরেক্ট টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, কোনো গালগপ্প চলবে না। শব্দের ক্ষতিকারক প্রভাবগুলো হলো 1 2 3 4, ঠিক আছে? একেবারে 1 2 3 4 এইভাবে হচ্ছে কি আপনার কোশ্চেন গুলার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এইখানে আপনি যত বেশি ফাউল কথা লিখতে যাবেন তত সময় পাবেন না। আবারও বলতেছি, একটাও এলোমেলো কথা লেখা যাবে না, একেবারে প্রিসাইজড হইতে হবে উত্তর, একেবারে টু দি পয়েন্ট। আপনি দেখছেন, হ্যাঁ, এই যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি, ধরেন এটার মার্ক 2, হ্যাঁ, আপনি এটা লিখতে পারতে পারেন 5 থেকে 6টা পয়েন্ট, ঠিক আছে? লিখে দেন, এতটুকুই আপনার জন্য এনাফ, ঠিক আছে? আপনি ভাইবেন না ওই যে বাংলায় অনেক লিখছি বা বাংলাদেশে অনেক লিখছি, এখানে অনেক লিখতে হবে। আপনি লিখতে গেলে দেখবেন আপনার অ্যাকসেপ্ট কোশ্চেন আল্লাহর নামে বাদ হয়ে গেছে, এরকম রেগুলার হয় বিসিএস এ, ঠিক আছে? সো এই কোশ্চেন গুলাতে আপনি একেবারে ডিরেক্ট টু দি পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যান্সার করবেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, সো এখানে দেখেন এই যে ডপলার প্রভাবের কথাটা আছে, এটা তো আমরা জানি, হ্যাঁ, যে আস্তে আস্তে যদি কাছে যায়, শব্দটা যদি উৎসের কাছে যায় তার কম্পাঙ্ক বেড়ে যায়, আর এখান থেকে সে আস্তে আস্তে, হ্যাঁ, এদিকে চলে গেছে গাড়িটা, সে মানে আস্তে আস্তে কম্পাঙ্ক তার কমে যাবে, ঠিক আছে? তো এটা মোটামুটি আপনাকে দিছে একটা কোশ্চেন স্যাম্পল। ওকে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে গিয়ে অবস্থা। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, এরপরে দেখেন চুম্বকের, ভাই এই চুম্বকের কোশ্চেন গুলো আমরা যদি একটু দেখি, হ্যাঁ, এই কম চুম্বকের কিন্তু আপনাকে মানে কোশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে ঠিকঠাক মতো দিতে হবে। যেমন ধরেন আপনাকে কোশ্চেন করছে হচ্ছে দণ্ড চুম্বক কি, হ্যাঁ, আমি কিন্তু দণ্ড চুম্বকের কোশ্চেনে এরকম হইলা এটা এন দিছি, এটা এস দিছি, এটা 1 নম্বরের কোশ্চেনে হইলেও আমি কিন্তু এটা দিছি। আপনাকে যদি বলে চুম্বক বলরেখা কি, হ্যাঁ, আপনি কিন্তু এটার সাথে এই ফিগার গুলা দিতে পারেন, ঠিক আছে? এই যে চৌম্বক বলরেখা কি, এটার সাথে এই ফিগার গুলা দিতে পারেন, ঠিক আছে? সো এগুলা কোশ্চেনে কিন্তু আপনার ফিগার আঁকাটা খুবই নেসেসারি আপনার নাম্বার বেশি পাওয়ার জন্য। হ্যাঁ, আপনি হয়তোবা ফিগার ভালো আঁকাতে আপনি 75 বা 70+ নাম্বারটা পাবেন, নাম্বার কম আঁকাতে মানে এই ফিগার গুলা না আঁকাতে কিন্তু আপনার নাম্বারটা 60 থেকে 65-তে চলে আসবে, ঠিক আছে? সো এই জিনিসগুলা কিন্তু আপনারা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবেন, অনেক অনেক প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? নাইলে কিন্তু আপনারা কিন্তু একটু ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? ঠিক আছে, নাইলে কিন্তু একটু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আমি কি বুঝাইতে পারছি? সো এই পার্ট গুলাতে খুবই গুরুত্ব দিয়ে হচ্ছে গিয়ে আপনারা ফিগার এঁকে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আমি আপনার একটা কোশ্চেনের কথা বলি, যেমন হিস্টেরিসিস লুপ, হ্যাঁ, এটা একটু আনকমন কোশ্চেন আমার জন্য ছিল। হ্যাঁ, যেমন এখানে এই যে সলিনয়েড কি, এই ধরনের কোশ্চেনটা, হ্যাঁ, মানে এগুলা কোশ্চেনে অবশ্যই অ্যান্সার করতে হবে ফিগার সহ। হ্যাঁ, যেমন একটু আগে এই যে হিস্টেরিক যে লুপটা, এইটা জেনারেলি বিসিএস এ আসে না, একটু ভিতরের কোশ্চেন, এটা আমি পড়ছিলাম আমার মনে আছে। আমি হচ্ছে এই যে উদ্ভাসের যে উদ্ভাস না তো, আমাদের উত্তরণের যেই কনসেপ্ট বুকটা আছে, বা কনসেপ্ট বুক না তো, যে বইটা দিছে বিজ্ঞানের, ওইখানে আমি একবার উল্টায় পাল্টায় দেখছিলাম। ইভেন ইফ এটা হচ্ছে গিয়ে আমি যেই সায়েন্স আওয়ার বইটা, ওইটাতে হচ্ছে গিয়ে আমি পাই নাই, ঠিক আছে? তো আমার জাস্ট মনে আছে যে এটা হচ্ছে গিয়ে একটা বিচ্যুতি দেয়, হ্যাঁ, এই যে এখানে একটা নর্মাল হচ্ছে গিয়ে এই যে একটা বিচ্যুতি দেয়, ঠিক আছে? আপনি যদি কোথাও চুম্বকত্ব দেন, হ্যাঁ, ওই চুম্বকত্বটা আপনি যখন চুম্বকটা সরায় নেন, ওই সময় ওইটা হচ্ছে গিয়ে তার ফুল আগের রূপে যায় না, হ্যাঁ, একটা বিচ্যুতি দেখায়। অতটুকুই আমার মনে আছে এবং আমার ফিগারটা মনে ছিল। তো আমি যখন ফিগারটা এটা দিছি তখন কিন্তু আমার ওই 2 নম্বরের জন্য কোশ্চেনটা সলিড হয়ে যায়, ঠিক আছে? সো ফিগার আঁকলে আপনার খুব বেশি লেখা লাগে না, ঠিক আছে? ওই ফিগারটা এবং 1 2 লাইন আপনার উত্তরের মানটাকে আরো বাড়ায় দেয়,
ঠিক আছে? সো এটাই ছিল আপনার জন্য এই যে আমার বলা, যেমন এই যে এখানে চৌম্বক বলরেখার কোশ্চেনের ফিগার, হ্যাঁ, পৃথিবী একটা চৌম্বক কত্ত, এই ফিগার গুলা আপনি মানে বের করে ফিগার গুলো হচ্ছে আপনি ড্র করে নিয়ে রাখতে পারেন। ঠিক আছে? এই যে যেমন এই যে হিস্টোরেসিস বা শৈথিল্য, হ্যাঁ, তো এই ফিগারটাই আমার হচ্ছে গিয়ে জানা ছিল। হ্যাঁ, তো এই ফিগারটা এইটা আমি জাস্ট ওই বাংলা কথাটা লিখে দিচ্ছি, এবং আমি শিওর ওখানে আমাকে মানে 2-এর কম দেওয়ার হয়তো বা কথা না। ঠিক আছে, কারণ আমার তো ফিগার আছে। হ্যাঁ, কারণ এই কোশ্চেনের অ্যান্সারে ফিগার আমি দিতে পারছি। সো আপনারা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের কাছে একটা জিনিস জানার, আপনারা কি আলাদা কোনো খাতা করে এই ধরনের ইম্পর্টেন্ট ফিগারগুলো, আমি যাদের কম্পিউটার ক্লাসে নিয়েছিলাম তাদেরকে বলছিলাম আলাদা করে কম্পিউটারের জিনিসগুলো এক জায়গায় আপনি যদি ফিগারটা আইকা রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের কি এই টাইপের কোনো কিছু আলাদা করে করা আছে নাকি? একটু কি আমাকে বলবেন যে আলাদা করে এইভাবে হচ্ছে গিয়া ইয়া করছেন নাকি, ভাগ করে রাখছেন নাকি? এনিওয়ান? ভাই এই যে অনেকেই তো আছেন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, হ্যাঁ, নো স্যার ফয়সাল ভাই ঠিক আছে, এটা করেন নাই, এটা করে থাকলে আপনার খুব ভালো হইতো। হ্যাঁ, একটা চ্যাপ্টারে আপনি যখন যায়া এই ফিগার গুলো আপনি আলাদা করে জানবেন, হ্যাঁ, তখন দেখবেন আপনার জিনিসগুলো হচ্ছে গিয়ে করে ফেলবো। হ্যাঁ রমজান ভাই, এটা তো করে ফেলা উচিত, ঠিক আছে, কারণ এখনো আপনাদের সময় আছে। হ্যাঁ, এবং হেলা ফেলা কইরেন না, ঠিক আছে? ওকে। উম হুম, করে ফেলবো। ওকে, কিছুটা করছিলাম, গুড, কিছুটা করছিলাম, দ্যাট মিনস হচ্ছে আপনারা একটু আস্তে ধীরে ট্র্যাকে আছেন। আমার আছে মারুফ ভাই, গুড। হ্যাঁ, সো আপনারা সিরিয়াস। যেমন আমি একটা আমার একটা ভাইয়ের সাথে আমার পরিচয় আসছিল, মানে আমরা একসাথেই কোনো একটা কোচিং এ আমরা মডেল টেস্ট দিছিলাম। তো ভাই আমাকে বলছিল যে আমার ভালো নাম তো জালাল, তো বলছে, জালাল ভাই আপনারা তো সায়েন্সের, হ্যাঁ আপনারা তো অনেক অ্যাডভান্টেজ পান। হ্যাঁ, আহ অনেক অ্যাডভান্টেজ পান, ঠিক আছে। সো আমরা তো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাদের তো রেগুলার ম্যাথ এবং আহ বিজ্ঞান প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তো উনি বলছে যে এটাতে উনি পিছায় আছে এবং এর জন্য ওনার এখানে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, উনি কিন্তু এইটা বলে নাই যে ভাই আমি তো পিছায় আছি, আমি আর প্র্যাকটিস করি না করি, ঠিক আছে। সো এখানে আপনার এই যে বিজ্ঞানটা, বিজ্ঞানটা 41 বিসিএস থেকে মোটামুটি একটু জেনারেলাইজড বিজ্ঞান হয়। হ্যাঁ, এবং বিজ্ঞানের অনেকগুলা কোশ্চেন হচ্ছে গিয়ে, হ্যাঁ আপনারা দেখবেন মোটামুটি ব্যাখ্যামূলক, হ্যাঁ এটার গুরুত্ব বর্ণনা করেন, হ্যাঁ এটার হচ্ছে গিয়ে আহ কি কি ঘটে, এই ধরনের কোশ্চেন গুলা হচ্ছে গিয়ে বেশি হয়, ঠিক আছে। সো জেনারেলি একটা জেনারেল গ্রাউন্ড রাখার চেষ্টা করে, ঠিক আছে। সো এটা আসেন, এটা হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড টপিক, এটা আমি সব সময় শুরুতে সব বিসিএস এ বিজ্ঞান পার্টটা লিখে এই কোশ্চেনে চলে যেতাম, ঠিক আছে। যেমন ধরেন এখানে 3টা দুর্বল অ্যাসিড, 3টা ক্ষার, হ্যাঁ। তো এইখানে আমি কিন্তু ধুমধাম করে ডিরেক্ট অ্যাসিডের নাম লিখে দিছি। এই যে কোনটা অ্যাসিড কোনটা বেস, হ্যাঁ এই জিনিসগুলা যখন আপনি জানবেন না তখন কিন্তু একটু বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এইগুলা কিন্তু একেবারে আসা কোশ্চেন। তারপরে এই যে ভিনেগার কি, ভিনেগারের কস্টিক সোজা, হ্যাঁ ধরেন আমি জানি আমি এই ভিনেগারের সংকেতটা, হ্যাঁ, সো ধরেন 4 থেকে 10% বা 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনেগার, ঠিক আছে। তো এই সংকেতগুলা যারা সায়েন্সের আছি তারা দেওয়া ফরজ, কারণ আপনি এইগুলা ছোটবেলা থেকে পড়ে আসছেন, আপনি যদি না দেন তাহলে এটা আর আপনার ব্যর্থতা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি পরীক্ষা দিতে দিতে, হ্যাঁ আপনার কিন্তু আয়ত্তে নিয়ে আসতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আর যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা যতটা পারেন এটা হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। সো এই যে যেমন অ্যাসিড বেসের অনেকগুলা তত্ত্ব আছে, হ্যাঁ, যেমন অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড, অ্যাসিড কারা আমরা বলি? যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। আবার তাহলে ক্ষার আমরা কাকে বলি? যারা জলীয় দ্রবণে OH দান করে তাদেরকে আমরা ক্ষার বলি। এক্সাম্পল কি? ধরেন HCl, এক্সাম্পল কি? NaOH। এটুক আপনি দিতে পারলেই ফুল নাম্বার পাবেন। সো এগুলা কোশ্চেনে কোনো যদি ডেফিনেশন আসে আপনি চেষ্টা করবেন উইথ এক্সাম্পল অ্যান্সার করা, ঠিক আছে। উইথ এক্সাম্পল অ্যান্সার করা। আপনাকে কোশ্চেন করলো শক্তিশালী অ্যাসিড কে, হ্যাঁ, যেখানে H+টা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়, ওইটাই শক্তিশালী অ্যাসিড। যেমন কি? যেমন HCl, H2SO4, ঠিক আছে। সো অন্যদিকে আপনারা যদি কোশ্চেন করে যে দুর্বল অ্যাসিড কি, হ্যাঁ যেগুলা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয় না, ওইগুলাকে আমরা বলি হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কি? এটাকে স্ট্রং অ্যাসিড বললাম। তাহলে উইক অ্যাসিড কারা? যেমন CH3, COOH, এটা হচ্ছে কি একটা উইক অ্যাসিড,
ঠিক আছে? সো এইগুলা জিনিস আপনাকে একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? এইগুলা জিনিস আপনাকে একটু চেষ্টা করতে হবে যে একটু সংকেতটা ভালো করে জানার জন্য। আমি কি বুঝাইতে পারছি? সেগুলো আপনি যত বেশি অ্যান্সার করতে পারবেন, হ্যাঁ? এই এই রেফারেন্স দিয়ে বা এই সংকেতের আলোকে রিঅ্যাকশন দিয়ে কেমিস্ট্রির কোশ্চেনে আপনি বেশি নাম্বার পাবেন ফর শিওর। ঠিক আছে? এই যে যেমন ব্রনস্টেড অনুযায়ী অ্যাসিড বেস কি, হ্যাঁ? তো এখানে প্রোটন হচ্ছে গিয়ে যে ত্যাগ করে সে হচ্ছে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করে সে হচ্ছে গিয়ে ক্ষার। ঠিক আছে? তো এই যে এরকম হয়ে আপনি হচ্ছে গিয়ে রিয়াকশন গুলো আপনি দিতে পারেন। ঠিক আছে? তো যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এই রিয়াকশন গুলো আসলে কিছুই না, কারণ এর ছোটবেলায় একেবারে ইজি রিয়াকশন। বাট যারা আমরা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের কিন্তু এই রিয়াকশন গুলো একটু প্র্যাকটিস করা লাগবে। যেমন এই NH3 কে বলা হয় অ্যামোনিয়া। HCl এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? এইটাকে NH4+ এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন। হ্যাঁ? আর এই যে ক্লোরিন মাইনাস এটাকে বলা হয় ক্লোরাইড আয়ন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাদের একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস করলে মোটামুটি হচ্ছে পারবেন। হ্যাঁ? তারপরে ধরেন আপনার অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, হ্যাঁ? বা এই ধরনের। এখন যারা নন সাইড ব্যাকগ্রাউন্ডের আপনি অ্যাটলিস্ট এটা লেখেন, অ্যাসিড প্লাস ক্ষার এটা মিলা উৎপন্ন হয় লবণ প্লাস পানি। ঠিক আছে? অ্যাটলিস্ট আপনি এটা লেখেন। হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, এটলিস্ট আপনি এটা লেখেন। আর আপনি যদি সায়েন্সের হন এবং আপনি যদি পারেন, হ্যাঁ? তাহলে আপনি এখানে অনেক কিছুই লিখতে পারেন। ঠিক আছে? ধরেন আপনার হচ্ছে যেটা আপনার দরকার আপনি ওইটা অনুযায়ী এখানে হচ্ছে গিয়ে লিখবেন। ঠিক আছে? ধরেন হচ্ছে HCl প্লাস NaOH। ঠিক আছে? এক্কেবারে কমন রিঅ্যাকশন থেকে হইছে হচ্ছে NaCl প্লাস হচ্ছে গিয়া ভাইয়া H2O। সো আপনি অ্যাপ্রোচটা যাতে আপনার ঠিক থাকে এবং খুবই ফাস্ট হচ্ছে গিয়ে লিখতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প নাই। সময়টা সবচেয়ে মেইন। ওকে, এই যে সকল ক্ষার পিএইচ জানি, আমরা জানি হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মানকে পিএইচ বলে। এটা বলার পর আপনি লিখে দিবেন পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। এতটুকু কোশ্চেনই আপনার জন্য এনাফ, এর চেয়ে বেশি আপনি লিখতে পারবেন না। লিখতে গেলেই আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? ওকে। জারণ বিজারণ। জারণ মানে কোনো কিছু থেকে যদি ইলেকট্রন ছাড়ে, ধরেন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে হইছে সোডিয়াম প্লাস, ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে কি আপনার জারণ। হ্যাঁ, আর ইলেকট্রন হচ্ছে গিয়ে সে যদি গ্রহণ করে, ঠিক আছে, ধরো ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন হবে হচ্ছে ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে কি আপনার বিজারণ। ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আমরা যারা সায়েন্সের তাদের জন্য খুবই ইজি। হুম। আচ্ছা, ফাতিমা একটা কোশ্চেন করছেন, যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা করলে হবে নাকি? আপনি যেটা দিয়ে ব্যাখ্যা করবেন সেটা রেফারেন্স দিয়ে ব্যাখ্যা করলেই চলবে। ঠিক আছে? সো কোনো সমস্যা নাই, আপনি যেটা রেফারেন্সে ব্যাখ্যা করবেন সেটা দিয়ে ব্যাখ্যা করলেই চলবে। ফাতিমা আব্দুল্লাহ, আই গেস আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই তো। ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, জি ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? সো এই হচ্ছে কি মোটামুটি হচ্ছে এই জায়গাগুলা থেকে কোশ্চেন। হ্যাঁ, যেমন এখানে বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএস কি, টোটাল ডিজলভ সলিড। হ্যাঁ, এটা আমার মনে আছে, এটা আমার 41 BCS এ আসছিল। এটা আমি খুবই ফ্যামিলিয়ার। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়াইছি বিওডি এবং সিওডি। ঠিক আছে? সিওডি হচ্ছে গিয়ে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে এই যে টিডিএস, টোটাল ডিজলভ সলিড, কতটুকু পরিমাণ সলিড মানে দ্রবীভূত আছে। আমার মনে আছে আমার আপু, সামনে একটা আপু পরীক্ষা দিয়েছিল, উনি অ্যাকাউন্টিং এর ছিল। হ্যাঁ, ঢাকা ভার্সিটির অ্যাকাউন্টিং এর, উনি জিজ্ঞেস করছিল এই টিডিএস এটার ফুল ফর্ম কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে কি মোটামুটি জানা, হ্যাঁ, জানা উচিত এবং প্র্যাকটিস করা উচিত। তারপরে ধরেন এই যে হাইড্রোজেন টাইপ বন্ধন, এই টাইপের কোশ্চেনে, হ্যাঁ, আপনি যদি কোশ্চেনটা অ্যান্সার ঠিকঠাক মতো ফিগার দিয়ে না করেন, আপনি অবশ্যই 1 নাম্বার কম পাবেন। ঠিক আছে? যদি কোনো একটা পোলার যৌগের যার একটা প্রান্ত পজিটিভ, আবার ধরেন আরেকটা প্রান্ত, হ্যাঁ, এই যে নেগেটিভ, তাহলে একটা পোলার যৌগের পজিটিভ প্রান্ত তার পাশের অণুর পোলার যৌগের নেগেটিভ প্রান্তের সাথে একটা দুর্বল বন্ধন গঠন করে, যেই বন্ধনটাকেই আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? যেমন এই যে এখানে অক্সিজেন আংশিক নেগেটিভ এবং এই যে হাইড্রোজেন আংশিক পজিটিভ, তাদের মধ্যে যে দুর্বল একটা বন্ধন হয়েছে সেই বন্ধনটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ড।
ঠিক আছে? তো আপনি এই কোশ্চেনটা যখন অ্যান্সার করবেন, আপনার ফিগারটা টিচার ডিমান্ড করে। খাতায় ফিগারটা হচ্ছে হ্যাঁ, সো ফিগারটা হচ্ছে ডিজার্ভ। হ্যাঁ, এই তো রমজান ভাই ভেরি গুড অ্যান্সার দিচ্ছেন, বায়োলজিক্যাল অথবা বায়োকেমিক্যাল দুটাই হচ্ছে গিয়ে চলে, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার গুলা। এরপরে দেখেন এই যে পানি দূষণ কোশ্চেনের তো কিন্তু আপনার কোনো ফিগার নাই। এখানে আপনি সায়েন্স হন, আর্টস হন বা কমার্স হন, সবকিছুই আপনার জন্য সেম। হ্যাঁ, সো আমি আমার 41 বিসিএস এ যেখানে আমি হচ্ছে ক্যাডার হয়েছিলাম, এই টাইপের কোশ্চেন গুলায় যেগুলো একটু বায়ো হ্যাঁ, আমি চেষ্টা করছিলাম একটু খাতার ভ্যারিয়েশন আনার জন্য। আইদার কোনো পয়েন্ট আকারে দিছি, ঠিক আছে, অথবা এইভাবে এরো 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 দিয়ে দিছি, যে টিচারের যাতে আমার খাতাটা দেখতে একঘেয়েমি না আসে। ঠিক আছে, এই একঘেয়েমি না আসার জন্য একটু আমি ভ্যারিয়েশন এনে এই কোশ্চেন গুলা অ্যান্সার করার চেষ্টা করছি। তো এইখানে বর্ণনামূলক বা হ্যাঁ এই যে কারণ প্রতিকার, ঠিক আছে, এগুলো আমি এইভাবে মাঝে মাঝে চেষ্টা করছি। বাট খুবই ফাস্ট অ্যান্সার করতে হবে, খুবই ফাস্ট অ্যান্সার করতে হবে, এর কোনো বিকল্প নাই। ওকে ভাইয়া, বোঝা গেছে? ওকে, এই যে যেমন হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডের এখানে ফিগার আছে। হ্যাঁ, বিশুদ্ধতার মান, হ্যাঁ এটার অ্যাকচুয়াল মানগুলা যেগুলো আছে বইয়ে আছে, এগুলা একটু জেনে নিতে হবে। ঠিক আছে, ওকে তাহমিদ ভাই, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তারা কি ঠিকঠাক মতো বুঝতেছেন? একটু কি আমাকে বলবেন ভাইয়া চ্যাটে, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন। জি ভাইয়া, ইমাম ভাই, ওকে ভেরি গুড। ওকে, তো চলেন তাহলে আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই। সামনের কি কি আছে এই জিনিসগুলো তো মোটামুটি বলবোই। হ্যাঁ, যেমন এই যে এখানে জ্বালানির, হ্যাঁ পেট্রোল দিয়ে, হ্যাঁ এইখানের যে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন, হ্যাঁ এই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলা আমাদের কোনো গ্যাপ রাখা যাবে না। আর আপনারা জানেন বিজ্ঞানে যে জিনিসটা হয়, বিজ্ঞান পার্টে 9টা থেকে কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন 8টা। ঠিক আছে, এবং একটা জিনিস এটা খুবই ম্যান্ডেটরি ভাই, বিজ্ঞানে অনেক কোশ্চেন তো, একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা হয় লিটারেলি পরীক্ষার সময় হয়। আমার একটা পরীক্ষায় হয়েছিল, হ্যাঁ 44তম রিটেন দিতে যায় যে জিনিসটা হয়েছিল, এখানে অনেক কোশ্চেন তো চিপা চাপা দিয়ে কোশ্চেন অ্যান্সার বাদ দিয়ে যায়, মানে বাদ হয়ে যায়। ঠিক আছে, ধরেন একের 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন, 2 এর 3টা কোশ্চেন, হ্যাঁ আবার হচ্ছে গিয়ে 4-এর 3টা বা 4টা কোশ্চেন। সো আপনি যে কোশ্চেনটা অ্যান্সার করবেন খাতায় মার্ক করে দিয়েন, খাতায় মানে কোশ্চেনে মার্ক করে দিয়েন। হ্যাঁ, এরকম কোশ্চেন বাদ দিয়ে যায়। আমার একটা 44 বিসিএস এর একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি বিজ্ঞান পরীক্ষায় দেখি আমার অনেক সময় বাঁচতেছে। আমি বুঝলাম না, আমার তো এরকম সময় বাঁচার কথা না, আমি তো লেখাই কুল পাই না, সময় কেন বাঁচতেছে? তখন দেখি আমি ফুল এক সেট কোশ্চেন আমার আনটাচ। হ্যাঁ, আমি ওটা মানে স্কিপ করে যে নিচে নামছি, স্কিপ করে নিচে নাইমা আমি ভাবছি ওটা অ্যান্সার করছি, পরে আমি ওইটা অ্যান্সারই করি নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বিবিএ করার সময় নর্মাল পয়েন্ট খালি দিয়ে লিখতাম, তবে প্রশ্ন কমন না করলে প্লেন বা 4-5 পেজ লিখে দিতাম, স্যারে যাতে পড়ার আগ্রহ না পেয়ে নম্বর দেয়। ভাই এটা বিজ্ঞানে খুবই ফালতু একটা স্ট্র্যাটেজি, খুবই ফালতু একটা স্ট্র্যাটেজি। আপনি এখানে বেশি লিখতে পারবেন না রমজান ভাই। ঠিক আছে, আপনি যদি এরকম ইচ্ছা ইচ্ছা থাকে, হ্যাঁ আপনি শেষের কোশ্চেনে লিখেন, একেবারে লাস্টের কোশ্চেনে, শুরুর বা মাঝের কোশ্চেনে এই ধরনের রিস্ক নিয়ে না, তাহলে আপনার একটা অটো নেগেটিভ ইমপ্রেশন চলে আসতে পারে। ঠিক আছে, লাস্টের কোশ্চেন গুলাতে লিখেন। যেমন আমার মনে আছে ইন্টারন্যাশনালে আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, হ্যাঁ ইন্টারন্যাশনালে কিন্তু আমি কনসেপচুয়াল পার্ট গুলো পরে অ্যান্সার করছি। হ্যাঁ দ্যাট মিনস ছোট কোশ্চেনের পার্ট গুলো আমি পরে অ্যান্সার করছি। আমি শুরুতে 4-15-60 এই কোশ্চেন গুলো আগে অ্যান্সার করছি, এবং আমার টার্গেট ছিল 4-15-60-এ আমি যাতে অ্যাটলিস্ট 4-10-40 পাই। ঠিক আছে, তারপরে আমি কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার করছি, এবং শিওর থাকেন কনসেপচুয়াল কোশ্চেন যদি একটু ক্রিয়েটিভ কোশ্চেন করে আপনার 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন কমন নাও হইতে পারে। ঠিক আছে, যেমন আমাদের 41 বিসিএস এ শ্যাডো প্যান্ডেমিক, হ্যাঁ এটা কেউই মোটামুটি জানতো না। ঠিক আছে, সো এই টাইপের আরো 1-2টা কোশ্চেন ছিল, ওই কোশ্চেন গুলো আমি একেবারে শেষে লিখছি। হ্যাঁ, তো ঠিক আছে, আহ ঠিক আছে, ওই কোশ্চেন গুলাতেও আমি মানে ওই পরীক্ষাগুলোতে ওই কোশ্চেন গুলো আমি শেষে লিখছি, যাতে হ্যাঁ আমার কাছে সায়েন্সে অবশ্যই 70 এবং 70+ মার্ক ভালো নাম্বার,
ঠিক আছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনার ক্ষেত্রে 65 হইতে পারে, 60 হইতে পারে। তবে আমি সায়েন্সে আমার অন এভারেজ হচ্ছে গিয়ে আমি 70 ধরে পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে, আমি 70 পাবো, হয়তো বা আমি তার বেশি পাইছি আলহামদুলিল্লাহ, 4-5 নাম্বার হয়তো বা আমার বেশি আসছে। ঠিক আছে, তো 70 অবশ্যই ভালো নাম্বার। আচ্ছা, ও যে জিনিসটা বলতেছিলাম, ওই যে আমি তো ইন্টারন্যাশনালে ওইভাবে অ্যান্সার করছি, আমার মেইন ফোকাসটা থাকছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য 60 নাম্বার ভালো নাম্বার, 60, এবং আপনি 60 উঠানোর সক্ষমতা রাখেন, আমি বিশ্বাস করি অবশ্যই আপনি 60 উঠানোর সক্ষমতা রাখেন। আপনি যেই ব্যাকগ্রাউন্ডে হোক, আর্টসে হন এবং হচ্ছে গিয়ে কমার্সে হন। হ্যাঁ, এবং আমি মডেল টেস্ট দিয়ে দেখছি আমাদের সাথে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভাইরা ছিল, তারা মোটামুটি এরকম নাম্বার পাইছে, 60+ হচ্ছে গিয়ে পাইছে। ঠিক আছে, সো আপনি 60+-এর জন্য একটা তুমুল ফাইট দিতে পারেন এবং এটা গেটেবল। ঠিক আছে ভাইয়া, কোশ্চেন সিরিয়ালি মেনটেন না করলে কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম হয় না, আপনার যেটা ভালো পারেন আপনি সেটা আগে দিবেন। রাইহান ভাই, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে এই কোশ্চেনের যেই ধারাটা, সেটা হচ্ছে গিয়ে আমি বললাম। সো আপনি যেগুলো পারেন না আপনি শেষের দিকে অ্যান্সার করার চেষ্টা করেন। যেমন আমার কাছে মনে হয়েছিল বায়োলজিক্যাল কোশ্চেনে বায়োলজিক্যাল কোশ্চেন আমার তুলনামূলক, আমি কেমিস্ট্রি এবং ফিজিক্স যেমন লিখতে পারবো, বায়োলজিক্যাল কোশ্চেন হয়তো বা আমি একটু কম লিখতে পারবো, তাই ওগুলো আমি পরে অ্যান্সার করছি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল পার্টটা আমি খুব ভালো অ্যান্সার করবো আমি জানি, আমি এর জন্য শুরুর দিকে এটা অ্যান্সার করছি। ঠিক আছে, এই চলেন তাহলে সামনের দিকে আগাই, যেমন এখানে অনেকগুলা আছে। ঠিক আছে, অনেক ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ, আর বিজ্ঞানে আপনি 4-5 নাম্বার বা, হুম, হ্যাঁ ইমাম ভাই, আপনার খারাপ বলেন নাই, আপনার কথাটা খুবই গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত। হ্যাঁ, জিকে টাইপের অনেক কোশ্চেন হচ্ছে গিয়ে থাকে। ঠিক আছে, এই ওকে, এই যে যেমন জৈব পরিমাণ, রাবার ও প্লাস্টিক, হ্যাঁ, টেফলন ও পলিস্টারের, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কমন। যেমন এখানে ধরেন পলিথিন কি, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে ঠিক আছে, তো যে জিনিসটা আমরা সায়েন্স আর্টস কমার্স মারামারি করি না, হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই। ঠিক আছে, যেমন এইখানে হচ্ছে গিয়ে, হ্যাঁ, পলিস্টার আছে, পিভিসি আছে। হ্যাঁ, তো যারা নর্মাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের কাছে এই ফিগার গুলো আঁকা একটু কষ্টজনক হইতে পারে। ঠিক আছে, তারা আপনি চাইলে একটা দুইটা প্র্যাকটিস করে রাখতে পারেন, যেমন এই যে পলিথিনেরটা আপনার অবশ্যই প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, পলিমার কি, হ্যাঁ, অনেকগুলা ইথিনের সংকেত, ইথিন থেকে পলিমার হয়। এই যে এটা হচ্ছে কি আপনার ইথিন। ঠিক আছে, এই ইথিনটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, ঠিক আছে, এখানে আপনি লিখবেন বাংলায় তাপ ও চাপ। হ্যাঁ, এন সংখ্যক ইথিন ভেঙে এই যেখানে ডাবল বন্ড যেটা আছে সেটা ভেঙে যায়, ডাবল বন্ড ভেঙে যে এই যে এই একটা হাত ফাঁকা হয়ে এই যে বৃহৎ অণু পলিমার গঠন করে, যেটাকে আমরা বলি পলিমার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি একটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, যেমন এইখানে একটা সংকেত আছে মেলালিন, এটা তো আপনার কোনো প্র্যাকটিস করার দরকারই নেই, আপনি সায়েন্স হোক, আর্টস হোক আর কমার্স হোক। হ্যাঁ, সায়েন্সের পোলাপানদেরও এটা মনে রাখা একটু কষ্ট হবে, তো এটা তো আপনার জন্য আননেসেসারি। আমি কি বুঝাইতে পারছি? সো কোনটা নেসেসারি, কোনটা 5 স্টার ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার জন্য দেওয়া হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি। ওকে, সো এই টাইপের জিনিসগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই যে যেমন বায়ুমণ্ডলের টপিক গুলা ভাই, এটাতে কোনো সায়েন্স আর্টস কমার্স নাই, এটা সবার জন্যই কমন। হ্যাঁ, আপনারা যারা আর্টসে ভূগোল পড়ছেন তাদের জন্য তো এটা আসলে কিছুই না। হ্যাঁ, যারা আপনারা আগে থেকেই পড়ে আসছেন, এটা হচ্ছে একটা কমন ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন। হ্যাঁ, যেমন বায়ুমণ্ডলের কোনো কোশ্চেনে এমন কোনো কোশ্চেন নাই যেটা আমি ফিগার দেই নাই। যদি বলছে যে বায়ুমণ্ডলের, হ্যাঁ, ধরেন হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের, হ্যাঁ, উপাদানগুলো কি কি এবং স্তরবিন্যাস, যেমন এই কোশ্চেন আমি অবশ্যই ফিগার দিছি এবং ফিগারে উল্লেখ করছি। ঠিক আছে, এই পাস্তুরাইজেশন কি, পাস্তুরাইজেশন দুধে, এটা কিন্তু আমি এই যে এইভাবে ডায়াগ্রাম আকারে ব্যাখ্যা ব্যাখ্যা করছি। ঠিক আছে, এগুলো আপনি কখন পারবেন, যখন নাম্বার অফ টাইমস, ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে এটার প্রিপারেশন থাকবে এবং আপনি করতে করতে অভ্যস্ত। ঠিক আছে, তখন আপনি পারবেন। যেমন হচ্ছে গিয়ে এখানে দেখেন এই যে আরো এই বায়ুমণ্ডলের স্তর কয়টি, 2টা স্তরের বর্ণনা, আপনার ফিগার দেওয়ার কোশ্চেন। ঠিক আছে, সো এই যে জোয়ার ভাটার, এটা আপনার ফিগার দেওয়ার কোশ্চেন। এই যে দেখেন পাস্তুরাইজেশন কোশ্চেন কতবার বিসিএস এ আসছে, এই জিনিসগুলো আপনি কেন ভালো করে পড়বেন না? অবশ্যই এই জিনিসগুলো আপনার খুব ভালো আয়ত্তে থাকা লাগবে, আসলেই ধুমধাম অ্যান্সার। ঠিক আছে, তো এই যে যেমন এই ফিগারটা আমি অনেকবার আঁকছি। হ্যাঁ, যে কোনো পরীক্ষাতে আমি এই ফিগারটা আঁকছি। এত ভালো করে হয়তো এত ইনফরমেশন না থাকলেও কোনটা কি,
সবার জন্যই কিছু না কিছু থাকলেও বিবিএ স্টুডেন্টের জন্য কিছুই নাই। আপনারা তো ব্যবসায়ী মানুষ, ঠিক আছে, সবকিছুই আপনাদের, ঠিক আছে। সো আপনাদের তো সবকিছুই পড়ায়, বিবিএ তে পড়ায় না এরকম কোনো কিছু আমার জানা নাই, ঠিক আছে। সবকিছুই পড়ায়, হ্যাঁ, এই বিজ্ঞানও দেখি পড়ায় বিবিএ তে। So আপনারা হচ্ছে সব দিকেই জানেন। ওকে, আচ্ছা। সো চলেন, এই যে যখন হচ্ছে সিএফসি দ্বারা ওজোন গ্যাস, এটা বিক্রিয়ার কোশ্চেন, হ্যাঁ। বা এই যে কার্বন চক্র, আর একটা চক্র আছে এরকম নাইট্রোজেন চক্র, ঠিক আছে। সেই জিনিসগুলো কিন্তু আপনার জানা থাকা দরকার, হ্যাঁ। ভাষা ভাষা জ্ঞান দেয়, সমস্যা নাই। এই বিসিএস ক্যাডার হইতে যে পরিপক্ক জ্ঞান হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এরপরে যে দেখেন পাস্তুরায়নের এই যে এই ফিগারটার কথা আমি বলছি, আমি কিন্তু এই ফিগারটা ডিরেক্ট আঁকছি পরীক্ষায়, হ্যাঁ। সো জাস্ট এই ফিগারটা আইকা জাস্ট ব্যাখ্যা করছি, এটা একটা এই, মানে হচ্ছে গিয়ে পাস্তুরাইজেশন এমন একটা প্রসেস যেটাতে আমরা হচ্ছে গিয়ে একেবারে, হ্যাঁ, সলিড বা হচ্ছে দুধকে জীবাণুমুক্ত করি, ঠিক আছে। এই, সো এই তো, এখানে হচ্ছে গিয়ে ফুড সেফটি, ফুড সিকিউরিটি, হ্যাঁ, এই ধরনের জাঙ্ক ফুড কিভাবে হচ্ছে গিয়ে ইয়া করে, হ্যাঁ। এই যে যেমন ভিনেগার কি, ভিনেগারের রাসায়নিক সংকেত, হ্যাঁ, এটা কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। যেমন ভিনেগার কি, এই যে বললাম, হ্যাঁ, 6 to 10% বা 4 to 10% অ্যাসিডিক অ্যাসিডকে ভিনেগার বলে, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে ভিনেগারের হচ্ছে গিয়ে সংকেত। আচার প্রক্রিয়াজাত করা হয় কেন, ঠিক আছে, কারণ এটা হচ্ছে জীবাণু নাশক হিসেবে কাজ করে। কিভাবে জীবাণুনাশক হিসেবে কাজ করে, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনি অবশ্যই এই টাইপের ফিগার রাখতে পারেন। এই যে CH3 C+O- প্লাস হচ্ছে গিয়ে ভাইয়া H+, এই H+টাই হচ্ছে গিয়ে আপনাকে জীবাণুকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। সো আপনাকে কিন্তু এই কমন জিনিসগুলার ফিগার পেন দিয়ে ড্র করলে কোনো প্রবলেম হবে না, তবে পেন্সিল দিয়ে ড্র করাটা প্রেফারেবল, ঠিক আছে। পেন দিয়ে ড্র করাটা প্রবলেম হবে না, বাট পেন্সিল দিয়ে ড্র করাটা প্রেফারেবল, ঠিক আছে। তো এই টাইপের হচ্ছে কি আপনি কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারেন, হ্যাঁ। যেমন এখানে মানব দেহে জিঙ্ক সংকৃত, হ্যাঁ, চর্বিতে কতগুলা ভিটামিন আছে, কোন ভিটামিন কি, এগুলা তো আল্লাহ দিলে সবার জন্যই কমন, হ্যাঁ। তো এইখানে কিন্তু ডিরেক্টলি ডিরেক্টলি 1 2 3 4 দিয়ে কোশ্চেন অ্যান্সার করা। যেমন আমি জানি এই কোশ্চেন গুলো আমি তেমন ফিগার দিতে পারতাম না, বা আমি এত ভালো অ্যান্সার করতে পারতাম না, হ্যাঁ, কারণ এখানে ফিগার রাখতে গেলে অনেক ক্যাচাইলা ফিগার, প্রোটিনের স্ট্রাকচার স্ট্রাকচার, এই বায়োলজিক্যাল কোশ্চেন গুলো আমি শেষে অ্যান্সার করতাম, কারণ এতক্ষণে টিচার বুঝে আসছে যে আমি বিজ্ঞান পারি, হ্যাঁ। কারণ আমার ফিগার দেখছে, আমার রিয়াকশন দেখছে, হ্যাঁ। তো মোটামুটি তার একটা মোটামুটি আইডিয়া হয়েছে যে স্টুডেন্ট আসলে বিজ্ঞানটা মোটামুটি ভালোই পারে, ঠিক আছে। সো আপনার শুরুর ইমপ্রেশন গুলা একটা পরীক্ষায় খুবই জরুরি, খুবই জরুরি, ঠিক আছে, শুরুর কোশ্চেন গুলা। ওকে, এই যে বিএমআই, এটা সবার জন্যই মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। খাদ্য কেন্দ্র সংরক্ষণ নষ্ট হয়, ঠিক আছে। এই, আচ্ছা, আচ্ছা, ইন্টারের একটা বিশাল একটা বই আছে, হ্যাঁ না, আপনার তো আসলে ইন্টারের বইয়ের দরকার নাই, ঠিক আছে। আপনার এইখানে যতটুকু আছে, ফাতিমা আব্দুল্লাহ, ঠিক আছে, আপনার জন্য বলছি, আপনি কিউএনএ তে যে কোশ্চেনটা করছেন অতটুকু আপনি করতে পারলেই হবে, হ্যাঁ। ইন্টারের বইয়ের এত জিনিস আসলে করাটা ফিজিবল না, করাটা উচিতও না, ঠিক আছে, কারণ কোশ্চেনটা আসবে 2.5 নাম্বারের। আপনি ভালো লেখলে 2 পাবেন, খারাপ লেখলে 1.5 পাবেন, ঠিক আছে। এখানে মোটামুটি অন এভারেজিং নাম্বার করা হয়। খুব ভালো লেখলে বা টিচার ভালো হইলে মাঝে মাঝে কিছু কোশ্চেনে 2.5 পেতে পারেন, ঠিক আছে। সো এই মোটামুটি, হ্যাঁ। যেমন এখানে অ্যান্টি অক্সিডেন্টের বিশাল গল্প দেওয়া আছে, ঠিক আছে। আপনি এই অ্যান্টি অক্সিডেন্টের পরীক্ষার হলে বড় জোর 1 লাইন লিখতে পারবেন, ঠিক আছে। এই প্রথম 1 লাইন, ঠিক আছে। এই ধরনের, হ্যাঁ, যেমন ফ্রি রেডিক্যাল অনেক কিছু বলা আছে, এটা হয়তো বা 1 লাইন লিখতে পারবেন, ঠিক আছে। সো এখানে ডিরেক্ট এই জিনিসগুলো লিখতে পারবেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, কোনো যদি কোনো ইয়া আসে, পার্থক্য আসে, ঠিক আছে, ধরেন পার্থক্য আসলো বিওডি সিওডি, আপনাকে কোশ্চেন করছে বিওডি সিওডি, ডিরেক্টলি 1 নং কোশ্চেন উত্তর, ধরেন 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, আমি এই যে এখানে লিখতাম ক, পার্থক্য, এই হচ্ছে গিয়ে বিওডি, ঠিক আছে, এই হচ্ছে সিওডি, মাঝখানে দাগও দিতাম না, এই যে 1 দিয়ে পার্থক্য পার্থক্য লিখতাম এখানে দাঁড়ি, এখানে 1 দিয়ে এই যে পার্থক্য টার্থক্য লিখতাম এখানে দাঁড়ি, এই যে 2, হ্যাঁ। এইটাও লিখতাম না যে নিম্নে বিওডি সিওডি এর পার্থক্য দেওয়া হলো। আপনি চিন্তা করে দেখেন, আপনি 10টা কোশ্চেনে যদি লেখেন নিম্নে বিওডি সিওডি এর পার্থক্য দেওয়া হলো, নিম্নে ওইটার গুরুত্ব বর্ণনা করা হলো, বিজ্ঞান পরীক্ষা আপনি সমাপ্ত করতে পারবেন না সুন্দর করে, ঠিক আছে। সো এইখানের কোশ্চেনে একেবারেই টু দি পয়েন্ট অ্যান্সারে যাইতে হবে, বারবার বলতেছি, মেইন প্রবলেমটা কিন্তু আপনার সময়, ঠিক আছে। সময় আপনাকে সায় দিবে না,
ঠিক আছে? ওকে, আচ্ছা। সো চলেন সামনের দিকে হচ্ছে গিয়ে আগাই। জিন ক্লোনিং, হ্যাঁ, চিকিৎসা, হ্যাঁ, ক্লোনিং এর গুরুত্ব দেখবেন এখানে মোটামুটি গুরুত্ব টুরুত্ব, হ্যাঁ, এই যে ডিএনএ আরএনএ এর পার্থক্য, হ্যাঁ, এই ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এটা কিন্তু ফিগার আকার কোশ্চেন, ঠিক আছে? সো এই কোশ্চেন গুলো কিন্তু একটু ফিগার আঁকা। আবার ধরেন কৃষি উন্নয়ন, এটা আমার মনে আছে 41 বিসিএস এ জিন প্রযুক্তির গুরুত্ব, আমার মনে আছে এটা আমি এই যে এইভাবে করে দিছিলাম, ঠিক আছে? সো এই ধরনের হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে গিয়ে আসছে। তারপর ভিত্তি পরিচয়ে কি ধরনের প্রয়োজন, হ্যাঁ, ডিএনএ টেস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আমি হচ্ছে গিয়ে করছিলাম, হ্যাঁ, এই টাইপের কিছু ভ্যারিয়েশন আনার চেষ্টা করছিলাম, ঠিক আছে? সো এই তো এই টপিক গুলা, এই এই যে ক্রোমোজোমের ফিগার, হ্যাঁ, তারপর হচ্ছে ডিএনএ, হ্যাঁ, সো ডিএনএ আরএনএ এর পার্থক্য, ডিএনএ ভার্সেস আরএনএ, এটা আপনি যদি না পারেন তাহলে কিন্তু বিজ্ঞানে পিছায় যাবেন। এই টাইপের কমন কোশ্চেন গুলো অনেক বেশি আসে, ঠিক আছে? ক্যারেক্টার অফ প্রপার্টিজ, এটা আপনি কয়টা হচ্ছে গিয়ে লিখবেন, হ্যাঁ ভাইয়া? ক্যারেক্টার এন্ড প্রপার্টিজ আপনি হচ্ছে নাম্বারের অনুযায়ী লিখবেন। আমি চেষ্টা করতাম নাম্বার যত তার ডাবল লেখার জন্য, ঠিক আছে? সো ধরেন নাম্বার হচ্ছে 2.5, আমি চেষ্টা করতাম অ্যাটলিস্ট 5টা থেকে 6টা যাতে আমি লিখি। সো এটা ডিপেন্ড করতেছে আপনার নাম্বারের উপর। নাম্বার যদি 2, আপনি লেখেন 4টা, ঠিক আছে? সো নাম্বার সাথে কথা বলবে আপনি কতটুকু লিখবেন, হ্যাঁ, এই। আচ্ছা, এই যে আরএনএ, ডিএনএ, ঠিক আছে? ওকে, এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো তো ক্লাসে হচ্ছে গিয়ে পড়ানো হয়েছেই, হ্যাঁ, ভাইয়ারা সুন্দর করে আপনাকে গুছানো পড়ানো হয়েছে, এই যে ক্লোরিন, হ্যাঁ, এই ব্যাখ্যা দিয়ে। হ্যাঁ, এখানে আবার পরীক্ষার হলে এই যে ভেড়া মেরা আঁকতে যায় না, এই এতটুকুই, বাট এই কোশ্চেনটা খুবই রেয়ার কেসে এখন আসে। ওকে, ডিফারেন্স এভারেজ কয়টা দেওয়া যায়? ধরেন 2.5 নাম্বারের একটা কোশ্চেনে আপনি ডিফারেন্স দেওয়ার চেষ্টা করবেন 4টা থেকে 5টা, ঠিক আছে? 4টা থেকে 5টা ডিফারেন্স দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? খুবই নর্মাল হিসাব। 2.5 নাম্বারের কোশ্চেন আপনি যদি 5টা ডিফারেন্স দেন, টিচার খুশি যে ঠিক আছে নাম্বারটা তাহলে দেওয়া যায়। হ্যাঁ, আপনি দিলেন 4টা, আচ্ছা 4টা দিছে, দিয়ে দেই 2। সো আমরা তো একটা হিউম্যান, হ্যাঁ, হিউম্যান সাইকোলজি এখানে ম্যাটার করে, ঠিক আছে? সো 2.5 নাম্বার যদি কোশ্চেন আসে চেষ্টা করবেন 5টা দিতে, 2 নাম্বারের কোশ্চেন আসলে অ্যাটলিস্ট 4টা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই তো, এই যে এখানে হচ্ছে গিয়ে এই হলো গিয়া হোল কম্পিউটারের পার্ট, হ্যাঁ, এই হলো গিয়া হোল বিজ্ঞানের পার্ট। এবার আসি কম্পিউটারের। ভাই, আমি যাদের বিজ্ঞান বা আইসিটি ক্লাস নিয়েছিলাম অনেকের, আমি বলছিলাম এইখানের ফিগার গুলা আঁকায় রাখার জন্য, ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলা আছে সেগুলা লিখে রাখার জন্য, কারণ এইখানের কোশ্চেন হুবহু রিপিট হয়, হুবহু রিপিট হয় এবং হবে। কারণ আপনারা জানেন যে সায়েন্স আর্টস কমার্স, হ্যাঁ, এদের এটা নিয়ে বেশ অনেক কথা হইতেছে, এবং পিএসসি, হ্যাঁ, সৌরভ স্যারের সময় থেকে বা তারপরে থেকে পিএসসি এটা খুবই স্ট্রিক্টলি দেখতেছে, হ্যাঁ, এবং তারা এমন ধরনের কোশ্চেন করতেছে যাতে সবারই লেভেল প্লেইং ফিল্ড সমান থাকে, ঠিক আছে? সো কমন ধরনের কোশ্চেন গুলো আসার প্রবাবিলিটি হচ্ছে বাড়বে, ঠিক আছে? এই তো প্রতীক ভাইয়া নোট করা আছে আইসিটি ত্রিপলি, ঠিক আছে? সো এটা কিন্তু আপনাকে অনেক আগায় রাখবে, এবং মনে রাখবেন বিজ্ঞান সিলেবাস আল্লাহর রস্তে এত বড়, পরীক্ষার আগে আপনি কোনটা থেকে কোনটা রিভিশন দিয়ে যাবেন, ঠিক আছে? সো এই কমন জিনিসগুলা যাতে রিভিশন দেওয়া লাগে, আমি কিভাবে রিভিশন দিতাম আমি বলি। যেমন আমি যেটা পারতাম ওইটা আমি পড়তাম না, ঠিক আছে? এটা তো আমি পারি। যেটা আমি পারি না ওইটা আমি হচ্ছে গিয়ে দেখতাম, হ্যাঁ। যেমন অনেক টপিক আছে এগুলো হয়তো আমি একটু ভুলে যাই, যেমন এই যে চুম্বকের, হ্যাঁ, স্বরকম্পক কি, হ্যাঁ, তারপরে বিট কি, এই জিনিসগুলো হয়তো বা অনেক না পড়ার জন্য আমি ভুলে যাই। ওই জিনিসগুলো আমি বইয়ে আমি আলাদা করে মার্ক করে রাখতাম। এক, রিভিশন দেওয়ার প্রসেস। দুই, আমি রিভিশন দেওয়ার সময় অবশ্যই ফিগার রাখতাম, যে এটা আমি না পড়ি বাট ফিগারটা আঁকতাম। এতে করে যে জিনিসটা হয়েছে, পরীক্ষায় ফিগার আঁকার ক্ষেত্রে আমি অনেক অ্যাডভান্টেজ পাইছি। আমি খুব ফাস্ট ফাস্ট মানে ফিগার গুলা আল্লাহর রহমতে আঁকতে পারছি। সো আপনারা অ্যাটলিস্ট ফিগার আঁকার প্র্যাকটিস গুলা করেন, হ্যাঁ, যেমন এই যে এই কোশ্চেনে ডায়াগ্রাম সহ ফিগার আছে, আগের যে ফিগার গুলো আছে, ঠিক আছে? এই তারপরে দেখবেন পরীক্ষার হলে, আমি জানি না আপনারা এই জিনিসটা ফেস করছেন নাকি, আপনি সকল জিনিসটা বুঝেন, পার্থক্য বুঝেন, পরীক্ষার হলে 2টা পার্থক্য পড়ার পর আর পার্থক্যগুলো আপনার মনে হয় না। এরকম কেউ কি পরীক্ষা দিয়ে এই জিনিসটা ফেস করছেন, যে 2-3টা পার্থক্য লেখার পর পার্থক্য আর মনে পড়তেছে না, ঠিক আছে? এরকম কি কেউ আছেন? হ্যাঁ।
সো এটার জন্য আপনি, হ্যাঁ এটা একটা কমন মিস্টেক, হ্যাঁ এটা অনেক হয়, ঠিক আছে। সো আপনারা যে কাজটা করতে পারেন, এই পার্থক্যগুলো আলাদা আলাদা করে লেখা রাখেন, শুধু পার্থক্য, ওই পার্থক্যগুলা নিজে নিজে বেশি করে প্র্যাকটিস করেন, ঠিক আছে। ভাই এটা হবেই, এটা একটা হিউম্যান নেচার, ঠিক আছে। সো এই পার্থক্যগুলো আলাদা আলাদা রেখে রেখে পরীক্ষার আগে অ্যাটলিস্ট পার্থক্যগুলো আপনি নিজে ভালো করে রিভিশন দিয়ে যান, নাইলে আপনার মনে পড়বে না। হ্যাঁ, আমি জানি না এখানে কেউ জওয়ান মুভি দেখছেন নাকি, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিতে চাই। কে কে আছেন জওয়ান মুভি দেখছেন, একটু কি বলবেন ভাইয়া? আমি আসছি, জওয়ান মুভি দেখছি। কেউ কি আছে? তরিকুল ভাই একমাত্র দেখছে। আপনারা মনে মনে ভাবতেছেন, ভাই বিসিএস এর পড়া পড়েই কুল পাই না, জওয়ান মুভি দেখতে যাব কখন? 2 দিন পর রিটেন পরীক্ষা, আপনি বলতেছেন ভাই জওয়ান মুভি দেখার কথা। সো একটা ছোট্ট স্পয়লার দেই। হ্যাঁ, স্পয়লারটা হচ্ছে একটা মুভির একটা টাইমে শাহরুখ খান গুলি করে। হ্যাঁ, শাহরুখ খানের গুলি, দ্যাট মিন্স পিস্তলটা কাজ করে না। আরেকটা টাইমে শাহরুখ খানকে গুলি করে ভিলেন। হ্যাঁ, তখন ভিলেনের পিস্তলটা কাজ করে না, ঠিক আছে। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গিয়ে, আপনি যদি পরীক্ষার আগে অ্যাটলিস্ট মোটামুটি করে রিভিশন বা রিভিউ দিতে না পারেন, তখন পরীক্ষার হলে আপনার মনে হবে, এটা তো পড়ছিলাম, হ্যাঁ এটা তো দেখছিলাম, এখন মনে পড়তেছে না। বাট বিজ্ঞান পরীক্ষায় এই মনে হওয়াটা মানে 30 সেকেন্ড আপনি চিন্তা করার ব্যয় করা, মানে 30 সেকেন্ডে আপনি অনেক কিছু ইম্পর্টেন্ট লেখা থেকে পিছিয়ে যাবেন। এত 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 লেখা, ঠিক আছে। সো ওই গুলি যাতে মিস না হয়, এর জন্য এই রিভিশনের পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই তো টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বললাম। হ্যাঁ, এখানে দেখেন যা যা কোশ্চেন আসছে, সবগুলা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস থেকে। যেমন আমি বলি, আমি জানি না, আমি যখন বলছিলাম নাকি এই কোশ্চেনটা আমি পরীক্ষার হলে, আমি জানি না এরকম হয় নাকি কারো, আমি ভুল রিড করছিলাম পরীক্ষা, আমি কিন্তু জানি ম্যালওয়্যার মানে কি। আমি পরীক্ষার হলে ম্যালওয়্যার দেখে ওইটাকে আমি ভাবছি ফার্মওয়্যার, ঠিক আছে, ফার্মওয়্যার ভাবছি। হ্যাঁ, এবং আমি ওইটা অ্যান্সার দিকে আসছি ফার্মওয়্যার, ঠিক আছে, কিন্তু ছিল ম্যালওয়্যার। হ্যাঁ, এই ধরনের ভুল কি কারো হয়? আমাকে একটু বলবেন। এগুলা কিন্তু বিজ্ঞান পরীক্ষায় অনেক বেশি ভুল হয়। হ্যাঁ, সো একটু কোশ্চেন গুলা, ঠিক আছে, এই কোশ্চেন গুলা এই কোশ্চেন গুলা কিন্তু হয়, এবং এই ভুলগুলা কিন্তু রেগুলার বেসিসে হয়, ঠিক আছে, অনেক হয়। ভাইয়া আপনি কিউএনএ তে যে নামটা লিখছেন, আপনি একটু চ্যাটে আপনার নামটা একটু বাংলায় লেখেন তো, আমি আপনার বাংলা নামটা একটু পড়তে চাচ্ছি। কি লেখছেন, আমি নামটা পড়তে পারতেছি না। আচ্ছা, ওকে। সো এই জিনিসগুলো কিন্তু হয়, হ্যাঁ, এবং একটু মনে রাখেন, আপনাদের এখনের সময় অনেক মূল্যবান, অনেক মূল্যবান, হ্যাঁ, এবং আপনারা সবাই একটু দয়া করে সবগুলা পরীক্ষা অ্যাটেন্ড করেন, হ্যাঁ। এবং একটা জিনিসে ভয় পায়েন না, উত্তরণের নাম্বার কিন্তু একটু কম আসে, ঠিক আছে। সো উত্তরণের নাম্বারে যারা অ্যাটলিস্ট বাংলাদেশ পরীক্ষায়, হ্যাঁ, বাংলাদেশ পরীক্ষায় 50% মার্কসের উপর পাইছেন, হ্যাঁ, তারা মোটামুটি ভালো অবস্থানে আছেন, ঠিক আছে। যারা আলহামদুলিল্লাহ 60-র উপরে আছেন, তারা খুব ভালো অবস্থানে আছেন। 55, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, তারা মেইন পরীক্ষা আপনার অনেক বেশি নাম্বার পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। 55+ যারা আছেন তারা মোটামুটি ভালো অবস্থানে আছে, ঠিক আছে। সো খাদিজাতুল কোবরা, ধন্যবাদ। আচ্ছা, সো এই অবস্থায় যারা আছেন মোটামুটি ভালো আছেন, ঠিক আছে। ইভেন ইন্টারন্যাশনালও সেম কথা, হ্যাঁ, কারণ কোশ্চেন গুলো একটু কঠিন হয়, খাতাগুলা হচ্ছে একটু একটু কড়া করে দেখা আছে। মোহাইমিন, আপনি 40 যদি পান, আপনাকে এখনো ভালো করার জায়গা আছে, আপনি একটু পিছায় আছেন ভাইয়া, একটু ভালো করতে হবে, ঠিক আছে। সো খেয়াল রাখেন, আপনাকে কিন্তু ক্যাডার পাইতে হইলে, ভালো ক্যাডার, মন মতো ক্যাডার পাইতে হইলে অ্যাটলিস্ট 400-র মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে। কত হাজার থেকে? এই 12,000 থেকে 400। তবে আপনাদের জন্য একটা সুখবর আছে, আপনারা জানেনই, 41-এর অনেক ক্যাডার পরীক্ষা দিবে না, 43-এর অনেক ক্যাডার বাদ হয়ে যাবে, 44-এর অনেক ক্যাডার এখান থেকে চলে যাবে। সো এই অপরচুনিটিটা কাইন্ডলি গ্র্যাব করেন, হ্যাঁ। 45 বিসিএসটা এটা মিস করেন না। ইন্টারন্যাশনাল অনেক বেশি কঠিন ছিল ভাই, আপনার নামটা আমার পরিচিত, আপনি মনে হয় ক্লাস করছিলেন আমার এর আগে অনেক, ঠিক আছে। রিভিশন দিয়ে যাইনি, দেখছেন, রিভিশন দিয়ে যাওয়াটা উচিত, ঠিক আছে, রিভিশন দিয়ে যাওয়া উচিত, এই টাইমটা খুবই ক্রুশাল পরীক্ষার আগের। হ্যাঁ, আমি যদি ভুল না করি, আর মাত্র বলতে গেলে 1 মাস 15 দিন আছে। হ্যাঁ, খুবই ক্রুশাল। হ্যাঁ, 1 মাস 15 দিনের হিসাবে 7 দিন হিসাব বাদ দিয়ে দেই, 7 দিন আগে থেকে আপনি তো ইংলিশই পড়বেন।
হ্যাঁ, ইংলিশ পড়বেন, তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশ পড়া শুরু করে দিবেন, ঠিক আছে? তো ওই হিসাব তো বাদ, ঠিক আছে? আচ্ছা, ওকে। আরে ওয়ার্ল্ড কাপ অনেক আসবে। হ্যাঁ, টেনশন করেন না, নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা ক্যাডার হইয়া আপনি যেখানে যাবেন ওইখানে বড় কি বলে স্ক্রিন লাগাইয়া সবাই মিলা দেখবেন ইনশাল্লাহ। ওয়ার্ল্ড কাপ অনেক আসবে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, চলেন। তো এই যে এখানে ব্যাখ্যা আছে, এই তো। ভাই বিবিএসডির জন্য সাজেশন দিব, 2 দিনে আর কি করবেন? হ্যাঁ, একটু ইংলিশ গুলা রিসেন্ট ইস্যু গুলা পড়েন, 2 দিন তো রিসেন্ট ইস্যু পড়া ছাড়া আর কিছু নাই। ভাইয়া বাংলাদেশ লিখে শেষ করতে পারি না, হ্যাঁ, অনেক অনেক লিখতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, সময় ধরে ধরে লিখতে হবে। আপনি যদি 1.5 পৃষ্ঠা না লেখা, ধরেন 5 নম্বরের কোশ্চেনের জন্য আপনি লেখেন 1.5 পৃষ্ঠা, ঠিক আছে? এটা যদি আপনি না মিলে, তাহলে আপনি 5 নম্বরের কোশ্চেনের লেখার চেষ্টা করেন 1.25 পৃষ্ঠা। যদি তাও না হয়, 5 নম্বরের কোশ্চেন লেখেন 1 পৃষ্ঠা, ঠিক আছে? বাট লিখতে লিখতে এফিসিয়েন্সিটা বাড়বে। চাকরিতে সুযোগ হবে না, ব্যস্ততা বাড়তেই থাকে। হ্যাঁ, বাড়তে থাকুক, আসুক ব্যস্ততা, ইনশাল্লাহ। ব্যস্ততাকে গ্রহণ করতেই তো ইনশাল্লাহ যাচ্ছেন, ঠিক আছে? এই তো। হ্যাঁ, এই যে এই গঠন, এগুলার ফিগার গুলা আলাদা করে লিখে রাখতে পারেন, এই যে ফিগার গুলা আলাদা করে লিখে রাখতে পারেন বা এঁকে রাখতে পারেন, আপনারা অনেক কাজে দিবে। এই ফিগার গুলাই আমি পরীক্ষার হলে যাওয়ার আগে প্র্যাকটিস করে যেতাম রাতে, ঠিক আছে? এই মাদারবোর্ডের এখানে তো কোনো কোশ্চেন আসবে না উদয়। আচ্ছা, কম্পোজিশন এবং বাংলা এসে কত পেজ লিখছিলাম? আচ্ছা, আমি ইংলিশ কম্পোজিশন 41 বিসিএস এ, 41 বিসিএস এ ইংলিশ কম্পোজিশন লিখছিলাম 14 পেজ। 41 বিসিএস এ এটা ইংলিশ, ঠিক আছে? বাংলা আমি লিখছিলাম হচ্ছে গিয়ে, বাংলা আমি লিখছিলাম 16 পেজ, ঠিক আছে? এই তো, 16 পেজ এটা লিখছিলাম বাংলা। আচ্ছা, কত টাইম নিছেন? এটা আমি লিখতে টাইম পাইছিলাম হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ার বা তার একটু কম বেশি। এটা আমি লিখতে টাইম পাইছিলাম 50 মিনিট। এই তো, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমি লিখছিলাম, হ্যাঁ। তো এখানে কিন্তু একটু পেজ গুলা ডাটা দিছি, গ্রাফ দিছি, হ্যাঁ। তো ওই অনুযায়ী পেজ গুলা একটু একটু খাইছি সিস্টেমিক ওয়েতে, বাট অনেক চোখে পড়ার মতো খাই নাই, বাট ডাটা, কোটেশন, গ্রাফ দিয়ে একটু পেজ গুলা একটু বড় করার চেষ্টা করেছি আর কি। ওটা আপনারা মানে 2 নম্বরই বললেন না, ওটা স্ট্র্যাটেজি হিসেবেই নিয়েন, ঠিক আছে? ওটা আপনারা করতে পারেন। ওকে, তারপরে এই যে এখানে সফটওয়্যার শ্রেণী বিভাগ গুলো আছে, নর্মালি এখান থেকে কোশ্চেন আসে, এই ফিগার গুলো আপনারা প্র্যাকটিস করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এই যে ম্যালওয়্যার এর জিনিস আছে, প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে? হ্যাঁ, এই তো, এই যে এই কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলার পার্থক্য, ঠিক আছে? কত টাইম নিছেন ভাই? কিসে কত টাইম নিছি জানি ভাইয়া, সামিউল ভাইয়া? টাইম লাগছিল ইংলিশ রচনায় 1 ঘন্টা, বাংলায় রচনায় 50 মিনিট, এরকম টাইম লাগছিল। ইংলিশ রচনা 1 ঘন্টা। ভাই, ইংলিশ পরীক্ষাটা খুবই ক্রুশাল। কেন ক্রুশাল একটা জিনিস একটু বলে দেই। শুরুর পরীক্ষায়, হ্যাঁ, স্পেশালি যারা প্রথম বিসিএস দিচ্ছেন, ভাই তাদের জন্য ফার্স্ট বিসিএস আমি একটু সুন্দর করে লিখতে যাই, হাতের লেখাটা সুন্দর থাকুক, একটু গুছিয়ে লিখতে যাই, হ্যাঁ, অনুবাদটা করতে যে একটু সময় নিয়ে করি, সুন্দরভাবে করি, শুদ্ধভাবে করি, এত কিছু চিন্তা করতে যায়। অনেক পোলাপান আছে রচনা লিখতে যায় সময় নেয় 25 থেকে 30 মিনিট, ঠিক আছে? 25 থেকে 30 মিনিট, হ্যাঁ। আমি ইংলিশ প্যাসেজ দিয়ে শুরু করতাম, 25 থেকে 30 মিনিট। এমনও মানুষ আছে 15 থেকে 20 মিনিটে রচনা লেখে। ভাই, ও তো রচনায় এমনিই পাবে তাহলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার দিলে 15, 10, 5 এরকমও। তো ওইখানে কিন্তু আপনি রচনায় ইজিলি 30+ নাম্বার ক্যারি করতে পারেন, আপনি যদি সুন্দর করে লিখতে পারেন। সো বিসিএস রিটেন পরীক্ষাটা অল অ্যাবাউট আর্ট, কিভাবে আপনি প্রেজেন্ট করেন, কিভাবে আপনি টাইমটাকে ম্যানেজ করেন, কিভাবে আপনি সুন্দর করে উপস্থাপনা করেন, ঠিক আছে? অনেক হার্ড হয়েছিল, অনেক বিসিএসসি অনেক অনেক হার্ড হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে গিয়ে আপনি সুন্দর করে অ্যাটলিস্ট ভাবানুবাদটা করেন, ঠিক আছে? সো বেশি সময় আপনি ট্রান্সলেশনে যদি ব্যয় করে দেন, বেশি সময় যদি আপনি প্যাসেজে ব্যয় করে দেন, আপনি কিন্তু ধরা খাবেন, হ্যাঁ। সো প্যাসেজের কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ, হ্যান্ড রাইটিংটা যাতে আপনার বোঝা যায়,
হ্যান্ড রাইটিংটা যাতে আপনার বোঝা যায় এবং লেখাটা যাতে পরিচ্ছন্ন হয়, এটা মাথায় রেখে হচ্ছে গিয়ে আপনারা অ্যান্সার করবেন। এই যে বিজ্ঞানে অ্যাটলিস্ট যাতে বোঝা যায়, বিজ্ঞানে কি আপনি ভাববেন হাতের লেখা সুন্দর? হুম। রায়হান, বাংলাদেশ অ্যাফেয়ার্স ইংলিশে কেমন মার্কস এক্স আশা করতেছি? আমি বাংলাতে হয়তো বা 135 140, বা সরি, বাংলাদেশে 140+ হয়তো বা আমি পাইছি, ঠিক আছে। ইংলিশে হয়তো বা 125 বা 130-র মতো হয়তো বা পাইছি, কারণ আমার মেরিট ছিল তো 66। তো ভালো নাম্বারই পাইছি। বাংলা পরীক্ষাটা আমি একটু মারা খাইছিলাম, বাংলায় আমি গ্রন্থ সমালোচনা উল্টাপাল্টা লিখছি। আমি বাংলায় মনে হয় 110 15 এরকম হয়তো বা পাইছি। বাট আমি মোটামুটি মোটামুটি কনফার্ম যে আমি বাংলাদেশে হিউজ আকারে একটা লিড নিছি। বাংলাদেশে 140+, ইভেন 150ও হয়ে যেতে পারে, এবং ইংলিশে 125 130 এরকম হয়তো গেছে, ঠিক আছে। এই, তো চলেন, আমার স্ট্র্যাটেজিটা খুব সিম্পল ছিল। হ্যাঁ, বিসিএস এর নাম্বার পাওয়ার স্ট্র্যাটেজিটা খুব সিম্পল ছিল। আমি ইংলিশ, হ্যাঁ ইংলিশ, তারপর হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, তারপর হচ্ছে বাংলা, আমার টার্গেট ছিল আমি যাতে অ্যাটলিস্ট 120 পাই। এটা আমার খুব নর্মাল টার্গেট ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 120। হ্যাঁ, তারপর হচ্ছে সায়েন্সে টার্গেট ছিল 70, ম্যাথে টার্গেট ছিল হচ্ছে গিয়ে 80। হ্যাঁ, ম্যাথে টার্গেট ছিল হচ্ছে 80, ঠিক আছে। তাহলে আচ্ছা, একটা মিনিট ভাই, ভোকাবুলারি পার্টটা ইমপ্রুভ করার জন্য আমি আলাদা বিশেষ কিছু করি নাই, আমি রেগুলার পেপার পড়তাম। উত্তরণের ডেইলি এক্সামে পজিশন কেমন হলে, এটা আসলে এইভাবে বলা যায় না, ঠিক আছে। আপনি চেষ্টা করেন উত্তরণের পরীক্ষায় 55 to 65 আর নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে, এটা আপনি চেষ্টা করেন। আচ্ছা, 41তম বিসিএস এ আমার মনে হয় 580 এরকম প্রবাবল মার্কস। আচ্ছা, ক্ষুদ্রাক্ষর গুলো উত্তরণ পরীক্ষা অনেক ভুল হয়েছে এই সময়ে। ক্ষুদ্রাক্ষর কি জানি ভাই, এটা জানি কিসে ছিল, এটা আমার জানা নাই, একটু বললেন তো আমারে, চ্যাটে বললেন। আচ্ছা, সো ঘটনাটা, হ্যাঁ নীল পেন, আমি নীল পেন ইউজ করতাম না, বাট এটা মাস্ট এরকম কোনো কিছু না। আমি ইউজ করতাম, আমি খুবই ইউজ করতাম, ঠিক আছে। ব্লু পেন ইউজ করতাম। তাহলে আমার খুব সিম্পল মার্ক, সবগুলাতে অ্যাভারেজ দিরা 540, আর আমি এখানে 30 নাম্বার লিড পাচ্ছি, দ্যাট মিনস যোগ 30। সো আমার নাম্বার টার্গেট ছিল 570, এবং আমি বিশ্বাস করতাম 570 এবং ভাইভাতে আমি যদি 120 পাই, হ্যাঁ, 690, এটা অ্যাডমিন ক্যাডার পাওয়ার জন্য একটা খুবই ফাইটিং নাম্বার, ঠিক আছে। কারণ আমার টার্গেটই ছিল অ্যাডমিন ক্যাডার, আমি এটা পাবো। তো আমার কাছে মনে হয় এর থেকে আমার নাম্বার কিছু বেশি বাড়ছে, এবং মোটামুটি 66 মেরিটটা আসছে। সো আপনার যদি ফরেন চয়েস থাকে, সো আপনি টার্গেট নেবেন যাতে অ্যাটলিস্ট আপনার 600 নাম্বার থাকে। এখন কথা হচ্ছে, আমি শিওর আমার এই টার্গেটটা ফিল হয়ে আপ গেছে, ঠিক আছে। সো এটা একটু, এটা হচ্ছে, ও আচ্ছা, যুক্তাক্ষর ভুল লিখছেন, এটা দেখেন যেগুলা কমন আছে, হ্যাঁ, ওগুলো আরেকবার প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। এই, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কম্পিউটার এবং ইয়ার পার্টটা, ঠিক আছে। সেখানে একটা ভাইয়া, বাংলাদেশ কি স্ট্র্যাটেজি ফলো করছেন? বাংলাদেশ তো মনে হয় আমি বাংলাদেশ কোনো একটা ক্লাসে আমার খাতাগুলা শেয়ার করছিলাম। তো বাংলাদেশে হচ্ছে গিয়ে আমি কোশ্চেন গুলাতে প্রতি কোশ্চেনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছি, ফিগার দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, ফিগার না দিলে আমি কোটেশন দেওয়ার চেষ্টা করছি, আমি কোনো ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করছি। এই আতিক ভাই, আপনি একটা খুবই ভুল ইনফরমেশন দিচ্ছেন, যারা ফরেন ক্যাডার ভাইভাতে তারা নাকি একটু বেশি মার্কস পায়, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, ভাইভাতে আপনি ভালো করলে আপনি ভালো মার্কস পাবেন, আপনার কোন ক্যাডার ফার্স্ট চয়েস ওটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। আচ্ছা, তো বাংলাদেশে আমি প্রতিটা কোশ্চেনে এই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। হ্যাঁ, আমার মোটামুটি সব কোশ্চেনে আমি ফিগার, ডায়াগ্রাম বা কোড বা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ফরেনের নাম্বার তো অবশ্যই, রিটেনে 600+ তো থাকা লাগবেই, ঠিক আছে, আপনি যদি ফরেন ক্যাডারে যাইতে চান 600+। এবং অ্যাডমিনেও যারা প্রথম দিকে হয় টপ 5 টপ 10 বা এরকম যা বা তার বেশি, তাদেরও নাম্বার 600-র বেশি থাকে, ইভেন পুলিশেরও, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে, যেমন 40তম বিসিএস এ কিন্তু ওভারঅল ফার্স্ট হয়েছিল অ্যাডমিন থেকে, হ্যাঁ, ওই তিলা আপু,
উনি হচ্ছে গিয়ে ফার্স্ট হয়েছিলেন। হ্যাঁ, সো এটা ম্যাটার করে আপনি কি ধরনের নাম্বার হচ্ছে গিয়ে পাচ্ছেন। ঠিক আছে, ওকে। পেপার পড়ার সময় যে শব্দগুলো পারতাম না সেই শব্দগুলো আমি নোট করে রাখতাম, এন্ড পেপারে আমি আবার সব জিনিস পড়তাম না, যেগুলো আমার লাগবে ওই জিনিসগুলো পড়তাম। আচ্ছা ভাই, এই যে ইমাম ভাই বললেন পোলাপাইন দেখলাম দুইটা পেন সুইচ করে হচ্ছে গিয়ে লেখে, এটা আপনার প্র্যাকটিসের উপর। এটাও কিন্তু আমি লিখতে পারছিলাম, হ্যাঁ, দুইটা পেন সুইচ করে আমিই লিখতাম। হ্যাঁ, এটা আপনার প্র্যাকটিসের উপর। ঠিক আছে, এই যে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই কোশ্চেন গুলো আপনার কোশ্চেন সলভেই পাবেন, উত্তরণেই আছে যে কোশ্চেন গুলো আসছে বললেন। আচ্ছা, বিএতে বাংলাদেশ অ্যাফেয়ার্স এ ডাটা অনেক দিছি, অনেক ডাটা দিছি, আমার খুবই ডাটা ভিত্তিক আমার খাতাটা ছিল। ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ছিল, ইন্টারন্যাশনাল খুব কমন স্ট্র্যাটেজি ছিল। আমি বড় চারটা কোশ্চেনে 4-10-এ চলে। আচ্ছা, কলম চেঞ্জ করে খাতা দেখলে ভালো লাগে, আইস 43-এর টাইমে সিরিয়াসলি পড়াশোনা করতাম। সমস্যা না ভাই, এখন করেন। আহ আল্লাহ ভরসা। ঠিক আছে, সো ইন্টারন্যাশনাল আমার টার্গেট ছিল আমি বড় চারটা কোশ্চেনে 4-10-এ 40, যদি বেশি দেয় বেশিও দেওয়ার মতো লিখছিলাম। এখন দিছে নাকি ওটা তো জানি না, বাট আহ এটা আমার টার্গেট ছিল। আর কনসেপচুয়াল টার্গেট ছিল হচ্ছে গিয়ে আমি যদি আড়াই করেও পাই তাহলে কি 25, 40 আর 25 65, ফেয়ার এনাফ। হ্যাঁ, ফেয়ার এনাফ মার্কস। ঠিক আছে, সো এটার হয়তো বা বেশিও পাইতে পারি। হ্যাঁ, সো এটা আমার ছিল খুবই সিম্পল একটা টার্গেট। এই তো, আমি চেষ্টা করছি সবগুলা সাবজেক্টে অ্যাবাভ এভারেজ নাম্বার তোলার জন্য, কোনোটাতেই যাতে আমি ধসে না যাই। আর যদি আমার কপাল ভালো থাকে, হ্যাঁ, সো ওইটাতে আমি একটু বেশি নাম্বার হয়তো পাইছি। ঠিক আছে, ডেইলি স্টারে যেই ধরেন আপনার ইস্যু কি, রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আর্টিকেল আসলে আমি পড়তাম। আপনার ইস্যু কি, রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে, ওই ওয়ার নিয়ে কোনো আর্টিকেল থাকলে আমি পড়তাম। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, ওইটা নিয়ে মোটামুটি আমি ইংলিশ নিউজ পেপারে সব পড়তাম। ঠিক আছে, জলবায়ু ইস্যু নিয়ে কোনো কিছু, হ্যাঁ, সো ওইটা নিয়ে আমি হচ্ছে গিয়ে পড়তাম। ঠিক আছে, আহ এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি মোটামুটি করার চেষ্টা করছি। ঠিক আছে ভাইয়া। আতিক, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, ভাইভা মার্কস ছাড়া 560 কেমন মার্কস ক্যাডার পাওয়ার জন্য? খুবই ভালো মার্কস, 560 পাইলে ইনশাল্লাহ আপনি কোনো একটা ক্যাডার পাবেন। ভাইভাটা দিয়ে আপনি নির্ধারিত করতে পারবেন যে আসলে আপনি কোন ক্যাডারটা পাইতেছেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, রায়হান একটা ভালো কথা বলছেন, এই ভ্যারিয়েশন এনে আসলে গ্রাফ চার্ট এগুলা দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে মোটামুটি লেখাটা সুন্দর হয়ে যাবে। তো এখানে এই যে ল্যান্ড ট্রপোলজি, হ্যাঁ, এগুলা তো মোটামুটি বললামই ভাইয়া। হ্যাঁ, এই ডাটা ফিগার আকার যে বিষয়টা সেগুলা। ঠিক আছে, এখন কি পত্রিকা পড়ার অভ্যাস আছে? আপনি পত্রিকা পড়ে আপনি, যেমন আমি পত্রিকা থেকে রেগুলার ট্রান্সলেট করতাম। হ্যাঁ, ওই পত্রিকায় ধরেন রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে একটা ঘটনা হয়েছে, আমি ওইখান থেকে ট্রান্সলেশন করতাম। ঠিক আছে, ট্রান্সলেশন করে দেখতাম যে ওটা মিলে নাকি। হ্যাঁ, প্রথম আলো পত্রিকার একটা ইংলিশ ভার্সন আছে, একটা বাংলা ভার্সন আছে। বাংলা পেপারটা আমার বাসায় থাকতো, ইংলিশ পেপারটা অনলাইন থেকেই পাওয়া যেত। সো আমি এটা ট্রাই করতাম বাংলাটা ট্রান্সলেট করে ইংলিশটা লেখার জন্য। হ্যাঁ, তো দেখতাম মোটামুটি আচ্ছা কাছাকাছি যাচ্ছে, ভালোই দেখাচ্ছে। তো ওইগুলো এইভাবে আমি প্র্যাকটিস করার চেষ্টা করতাম, যাতে আমার পড়াও হয়, ইংলিশ প্র্যাকটিসও হয়, সবকিছুই যাতে একটার সাথে একটা কানেক্টেড থাকে। ঠিক আছে, এই বিজ্ঞানে 1 নম্বরে যে কোশ্চেন গুলো আসছে এগুলা কোথায় পাবো? 44-এ এসেছে। এগুলো তো আমাদের এই যে কোশ্চেন ব্যাংকটাতেই আছে, লাস্ট ইয়ারের যে কোশ্চেন ব্যাংক বা ওই আমাদের উত্তরণের যে কোশ্চেন গুলো আছে ওখানে আপনি পাবেন। আচ্ছা, ওকে। মামুলি কোশ্চেনের অ্যান্সার কই থেকে দিব অধিকারী ভাই? এগুলো তো আপনার জন্য হয়তো বা মামুলি কোশ্চেন, হ্যাঁ, সবার জন্য তো ভাই মামুলি না। হ্যাঁ, আপনি হয়তো বা একটু এলিট টাইপের এবং মনে করতেছেন, এবং এই মনে করাটাও হচ্ছে গিয়ে ভুল। ঠিক আছে, সো এখানে তো অ্যানালাইসিস ক্লাস, হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, বা আপনি কেমনে অ্যান্সার করবেন ওই জিনিসগুলো নিয়ে কথা বলাই ক্লাস। ঠিক আছে, এখানে তো লেকচার আসলে বোঝানোর কিছু নাই, কারণ এখানে আমি তো পড়াইতে আসি নাই। ঠিক আছে, স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করতে আসছি। ঠিক আছে, আচ্ছা, সো এই এই বিসিএস এ ভাই ব্লু ব্লাড এই নেচারটা কেউ নিয়ে বিসিএস পরীক্ষা দিয়েন না।
ঠিক আছে? এটা কিন্তু খুবই নেগেটিভ। অনেক বিসিএস, হ্যাঁ, খুবই ভালো পরীক্ষা দিছে, বিসিএস হয়ে কোপায় দিবে, ফাটায় দিবে, হ্যাঁ, ক্যাডার আসে নাই, নন ক্যাডার আসছে, এরকম অনেক মানুষ আছে। ঠিক আছে? তো এই জায়গাটায় যে যেখানেই থাকেন, যত ভালোই ক্যান্ডিডেট থাকেন, হ্যাঁ, দয়া করে পাটা মাটিতে রাখেন। ঠিক আছে? কারণ আপনারা এখন সবাই বলতেছে ক্যাডার ক্যাডার। বিসিএস এর যখন এমপি3 বই পড়া শুরু করছেন বা কেনা শুরু করছেন, তখন থেকেই বলতেছে ক্যাডার ক্যাডার। ঠিক আছে? তো ওই আসলে জানে আসলে ক্যাডার হওয়াটা কি কষ্টের। ইভেন আপনি লাস্ট মোমেন্ট পর্যন্ত জানেন না যে আপনি আসলে ক্যাডার হইতে পারবেন কি পারবেন না। ঠিক আছে? তো সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ভাইভাতে 100 হচ্ছে গিয়ে পাস। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে অনেক জিনিস আছে, হ্যাঁ, ট্রোপোলজি। আচ্ছা, মিলন ভাই, আপনি একটা কোশ্চেন করছেন যে ইংলিশে, হ্যাঁ, এই এসে কি কমন পড়ে নাকি? এসে আপনি কমন পড়বে এই চিন্তা করে আপনি যাবেন না, এসে আপনার কমন পড়বে না এই চিন্তা করেই যাবেন। বাট আপনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আপনার যদি ভালো করে পড়া থাকে, আমি বিশ্বাস করি যেই এসেটাই আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। কারণ আপনি ওখানে ট্রান্সলেট প্র্যাকটিস করছেন, আপনি সুন্দর করে লিখতে পারেন। ঠিক আছে? সো ওইগুলা হচ্ছে কি আপনি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ। তারপরে টিসিপি, আইপি, এগুলো তো আমরা নর্মালি হচ্ছে গিয়ে দেখছি। ঠিক আছে? ওএসআই মডেল, হ্যাঁ, এই মডেলগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? এই মডেলের জিনিসগুলো পরীক্ষায় আসে, এগুলো মোটামুটি কমন। এই যে দেখেন এখানে ইউপিএস আইপিএস এর যে পূর্ণরূপ, হ্যাঁ, বা তাদের যে পার্থক্য, হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। এই যে এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজের পার্থক্য, এটা কিন্তু ইলেকট্রিক্যালেও আসে, ইলেকট্রিক্যালের কোশ্চেনও। ঠিক আছে? তো এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি ইলেকট্রিক্যালেও পাবেন, যেমন মাইক্রোফোন, স্পিকার, এই জিনিসগুলা। ঠিক আছে? টেকনিক্যালে পাস মার্ক কত? এখানে তো আলাদাভাবে পাস নাই আপনার, এখানে মিলায়া পাস করতে হবে। হ্যাঁ, সবকিছু টেকনিক্যালে 60টা আপনার আহ মিলায়া হিসাব করবে যে আপনি 750 পাইছেন নাকি। টেকনিক্যালের পরীক্ষাটা বিজ্ঞান বাদ এবং বাংলা সেকেন্ড বাদ, ওইখানের 100 বাদ, তখন আপনি টেকনিক্যালটা যোগ করে দেখবে মিলছে নাকি। বাংলা লিটারেচারের পার্টটা আমার কাছে, আমি খুবই এভারেজ লিখছি, কারণ ওই জোনটা আমার খুবই টাফেস্ট একটা জোন ছিল। আমি ওইটা এক পেজের মধ্যে সকল কোশ্চেনের অ্যান্সার করছি, এক পেজ বা কোনো একটা পেজের 80%। ঠিক আছে? এই তো। তো এখানে দেখেন পার্থক্য ব্যাখ্যা করুন, এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ আইপিএস ইউপিএস। ঠিক আছে? এই যে এই কোশ্চেন যে কতবার আসছে, হ্যাঁ, ওপেন সার্কিট শর্ট সার্কিট। ঠিক আছে? ইলেকট্রিক্যালের, ডিরেক্টলি ইলেকট্রিক্যালের এই কোশ্চেন গুলো হচ্ছে কি আমরা পাইছি, এবং এগুলাই আসবে। হ্যাঁ, ইলেকট্রিক্যালে যেই টপিক আছে, এখানে যদি কমন টপিক না আসতো, সায়েন্সের পোলাপাইনটাও ধরা খাইতো, শিওর শট। ঠিক আছে? সায়েন্সের পোলাপাইনটাও ধরা খাইতো। সো এখানে কমন টপিকই আসবে। হ্যাঁ। এই তো। এই যে এখানে যা আছে, ইলেকট্রিক্যালের মেইন টার্গেট প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পড়া, আর কিছুই না, একটু করতে পারলে। হ্যাঁ ভাই, একেবারেই যদি কোশ্চেন কমন না পারে বিজ্ঞানে, হ্যাঁ, ওই কোশ্চেন গুলো আপনি লাস্টে অ্যান্সার করবেন, তারপর বেসিক থেকে হালকা পাতলা লেখা যাবে। যাবে দেখেন, আপনার সময় থাকলে আপনি লিখবেন না কেন? অবশ্যই লিখবেন। ঠিক আছে? তো এই কোশ্চেন গুলা কিন্তু অনেক আসে, যেমন ওপেন সার্কিট শর্ট সার্কিট। ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনি শিওর পাবেন। এই যে ওহমের ল, হ্যাঁ, তারপর হচ্ছে কার্শফের ল, হ্যাঁ, এই চুম্বকের সার্কিট, এগুলার ফিগার আঁকা বাঞ্ছনীয়। হ্যাঁ, এগুলার ফিগার আঁকা হচ্ছে গিয়ে বাঞ্ছনীয়। ভাব সম্প্রসারণে হিউজ মার্ক, সংলাপ গ্রন্থ সমালোচনা হিউজ মার্ক, এগুলার স্ট্র্যাটেজি কি ছিল? এগুলার স্ট্র্যাটেজি ছিল হচ্ছে গিয়ে আমি জাস্ট একটা মোটামুটি পৃষ্ঠা গণে সময় মেনটেন করে লিখতাম। যেমন ভাব সম্প্রসারণ 4 পৃষ্ঠার মতো লিখতাম, 4 থেকে 5 পৃষ্ঠা। হ্যাঁ। তারপরে সংলাপ, সংলাপে কোনো ভাবের অবতারণা করার চেষ্টা করতাম। ভাবের অবতারণা কি? লাইক একটা সময় ব্র্যাকেটে সময় দিয়ে বলতাম এই সময়ে তারা মিলিত হয়েছে, বা ধরেন একটা কোটেশন আমি আপনাকে বললাম যে ভালো করে পড়ো, হ্যাঁ, তখন আমি ব্র্যাকেটে লিখলাম মুচকি হেসে, হ্যাঁ, আমি বলছি ভালো করে পড়ো। ঠিক আছে? বা আমি ধরেন রাগান্বিত হয়ে বললাম যে আহ আহ এই কাজটা তুমি কেন করেছো, হ্যাঁ, বা এরকম। তো এই টাইপের এক্সপ্রেশন গুলো আপনি দিতে পারেন। হ্যাঁ, কোনো একটা নাটকে দেখবেন এই এক্সপ্রেশন গুলা দেয়, হ্যাঁ, লেখার ক্ষেত্রে। টেকনিক্যালি আলাদা পাস করাটা জরুরি না, 30%-এর উপর হইলে আপনার নাম্বারটা যোগ হবে, নাইলে যোগ হবে না, এই আর কি। ঠিক আছে? এই এইসব স্ক্রিপ্ট কেমনে শিখলেন? এই যে বড় ভাইদের কাছ থেকে শুনে, এবং এই স্ক্রিপ্টটা শুনে জাস্ট এইটুকু যখন আমি শুনছি, তারপরে যখন আমি কোনো একটা বাংলা পরীক্ষা দিছি, হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে গিয়ে বেড়ে গেছে।
ঠিক আছে? আর আপনি কিন্তু পরীক্ষার হলে এত সময় ধরে ধরে লিখতে পারবেন না। আপনি জানেন আপনার এত পেজ লিখতে এত সময় লাগে, ঠিক আছে? ওই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি লিখবেন। আবার এটাও জানেন যে ভাব সম্প্রসারণে নতুন করে ভাবের তাড়না আনা উচিত না। সারাংশ আমি সবসময় লেখার চেষ্টা করছি 3টা বাক্যে, ঠিক আছে? 3টা বাক্যে হচ্ছে সারাংশ লেখার চেষ্টা করছি। সো সারাংশ আমি আবার এক সাইডের প্রশ্নে বা কোনো এক সাইডের নোট করে লিখতাম, একেবারে ফ্রেশ করে খাতায় তুলতাম। খাতায় যেটা তুলতাম ওটার মধ্যে কোনো কাটাকাটি থাকতো না, ঠিক আছে? সো এটা আমি একটু সময় দিয়ে লিখতাম, 10-12 মিনিট সময় দিয়ে চিন্তা করে লিখতাম, ঠিক আছে? এই সো এটা কিন্তু সারাংশ লেখাটা কিন্তু একটা আর্ট, হ্যাঁ, সাহিত্যের, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমার লেখার স্পিড আলহামদুলিল্লাহ ভালো ছিল, ঠিক আছে? এই সো ওই তো খোলা বর্তনী, শর্ট সার্কিট, হ্যাঁ, তারপর হচ্ছে বন্ধ বর্তনী, হ্যাঁ, সিরিজ সার্কিট, ওকে। এই আচ্ছা, ওকে। সো এই তো হচ্ছে গিয়ে মোটামুটি এই যে কোষের সমবায় সিরিজ, হ্যাঁ, এগুলো একটু বেশি বেশি করে চিত্র প্র্যাকটিস করেন। এই যে কাশ্যপের সূত্র, এটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, এটা শিওর শট আপনার পরীক্ষায় পাওয়ার প্রবাবিলিটি আছে, পরীক্ষা না পাইলে আপনার মডেল টেস্টের সামনে পাবেন, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ। সো এই তো মোটামুটি জেনারেটর, ডাইনামো আছে, হ্যাঁ। সো অল্টারনেটর, এগুলো তো আমরা ক্লাসে পড়ছি। এই যে ট্রান্সফরমারের চিত্র আছে, ঠিক আছে? কত মিনিট এক পেজ লিখতেন? আমি একটা 5 নাম্বারের কোশ্চেন লিখতাম আমার 6 মিনিটে, মোটামুটি 1.5 পেজের মতো। একটা বাংলাদেশ 5 নাম্বারের কোশ্চেন আমি লিখতাম 1.5 পেজ, আমার প্রায় 6 মিনিট বা 5 মিনিটের একটু বেশি সময় চলে যেত, ঠিক আছে? এই 10 নাম্বারের একটা বাংলাদেশ কোশ্চেন আমি লিখতাম 3 পেজ, হ্যাঁ। এইভাবে আমি ফরম্যাটে লিখছি। আবার ইন্টারন্যাশনাল কোশ্চেন গুলা, যে বড় কোশ্চেন, ওই কোশ্চেন গুলো আমি 6 থেকে 7 পেজে অ্যান্সার করছি, উত্তরণের পেজে বা লিগ্যাল সাইজের পেজে 6 থেকে 7 পেজে অ্যান্সার করছি। ডাটা ছিল, চার্ট ছিল, কোটেশন ছিল, যেগুলাকে লেখাটাকে একটু ছড়ায় দিছে, ঠিক আছে, পেজটা একটু বাড়ানোতে খেয়াল করছে। এই ইটস ওকে অধিকারী অধিকারী ভাইয়া, আপনি কিছু মনে করেন না। আচ্ছা, এক পেজে কত লাইন লেখা উচিত, এটা যে কত লাইন লেখা উচিত, এটা একটু দেখা লাগবে, মানে এটা আপনার লেখার অনুযায়ী, হ্যাঁ। বাট লেখাটা যাতে এমন মনে হয় না খুব চাপাচাপি করে লেখছেন, লেখাটা যাতে এমন মনে হয় না যাতে আপনি হচ্ছে গিয়ে আহ খুব ফাঁকা ফাঁকা দিয়ে লিখছেন, যাতে এটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? অত্যাচার করছেন আঙ্গুলগুলোর উপর, হ্যাঁ ভাই, আঙ্গুল যে আমার কাইটা যায় নাই বা ছিলা যায় নাই এটাই। হ্যাঁ, একটা বাংলাদেশ পরীক্ষা দেওয়ার পর আঙ্গুল আমার ইয়া হয়ে গেছে, ওটাকে কি বলে, ওটাকে টেমা খাওয়া যাওয়া বলে বা হচ্ছে গিয়ে কিছু একটা বলে, হ্যাঁ, ওরকম হয়ে গেছিল। কপালটা ভালো, শুধু আঙ্গুল ফাটে নাই, এই আর কি, এরকম হয়। হ্যাঁ হ্যাঁ। এই তো সারাংশ যে পৃষ্ঠায় লিখবো সেই পৃষ্ঠায় আপনি অন্য কিছু শুরু করতে পারেন, কারণ অনেক জায়গা থাকে, ঠিক আছে? সারাংশ যে পৃষ্ঠায় লিখবেন ওই পৃষ্ঠায় অনেক কিছু শুরু করতে পারবেন। ভাই, টেকনিক্যাল আপনি বাদ দিয়েন না, আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন, ত্রিপলি পরীক্ষা চেষ্টা করেন অ্যাটেন্ড করেন যতদিন সময় পান। আপনি যেহেতু ত্রিপলি পড়ছেন, আমি জানি আপনি পিএল ছাড়া জীবনে পড়ালেখা করেন নাই, হ্যাঁ। পিএল এর আগে 3 দিন পরে আপনি পাশ করতে পারছেন। তো এখানে আপনি এক সপ্তাহ পড়া একটু নাম্বার পাইতে পারবেন না, 100-তে হয়তো বা 20-এ মানে 200 হয়তো বা 100 পাবেন, ঠিক আছে? তো আপনারা পারবেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? এই তো মোটর, তাপবিদ্যুৎ কেন্দ্র, এই ফিগার গুলো আপনি আঁকতে পারেন, ঠিক আছে? পানি বা পারমাণবিক কেন্দ্র, এগুলা কিন্তু অনেক আসে। এই যে পারমাণবিক কেন্দ্র, এটা এবার আসার প্রবাবিলিটি অনেক বেশি, কারণ এটা হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে গিয়ে আহ উদ্বোধন করছে, হ্যাঁ। তো এগুলো আসতে পারে, এগুলার ফিগার গুলা দেওয়া বাঞ্ছনীয়। অ্যামিটার, ভোল্ট মিটার, ঠিক আছে? এই যে ভোল্টেজ স্টেবিলাইজার, এই ফিগার গুলা কিন্তু আমি রেগুলার প্র্যাকটিস করে গেছি, রেগুলার প্র্যাকটিসের মধ্যে ছিলাম, ঠিক আছে? রেগুলার এই ফিগার গুলো আমি প্র্যাকটিসের মধ্যে ছিলাম। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি ওভারঅল ক্লাসের সামারি। যাদের সাথে আমার দেখা হয়েছে এবং যাদের সাথে দেখা হয় নাই, আমি একটু ক্যামেরাটা অন করতেছি। এই, ঠিক আছে? সো আমি চেষ্টা করছি বিজ্ঞানের কোশ্চেন গুলার ওভারঅল ধারণা দিতে, হ্যাঁ। এবং এই খাতায় মার্জিন করা কি ইম্পর্টেন্ট, মার্জিন করেই খাতা দেয়। বিসিএস এর যে খাতাগুলো থাকে, এই খাতাগুলো মার্জিন করা খাতা। তো মার্জিন নিচ থেকে করার কোনো ক্যাচাল নাই, ঠিক আছে? ওকে। এই সো এই ছিল ওভারঅল বিজ্ঞানের ধারণার যে জিনিসটা। সো আমি আবারও একটু পয়েন্ট আউট করে দেই, 1 নাম্বার যে জিনিসটা, সময়ের প্রতি খেয়াল রাখা লাগবে, মাস্ট। 2 নাম্বার যে বিষয়টা ভাই, সেটা হচ্ছে গিয়ে
বেশি কথা লেখা যাবে না, টু দি পয়েন্ট অ্যান্সার করা লাগবে। 2, 3 নাম্বার হচ্ছে আপনার প্রিপারেশনটা গুছানোর জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রতিবারই আসে, কারণ এখানে আপনি শিওর থাকেন 80%-এর বা 90%-এর কোশ্চেন রিপিট পাবেন। হ্যাঁ, এবং যারা একটু পিছিয়ে আছেন প্রিপারেশনে তাদের জন্য ভাইয়ার সাজেশন সেটা হচ্ছে গিয়ে আপনি যদি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো অ্যাটলিস্ট পড়ে যান আপনি একটা ভালো নাম্বার পাবেন। ঠিক আছে, সো আপনাদের জন্য আমার যে সাজেশনটা সেটা হচ্ছে সময়ের দিকে খেয়াল রাখবেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, বেশি কথা লিখবেন না, টু দি পয়েন্ট অ্যান্সার করবেন। ঠিক আছে, এবং যে কোশ্চেন গুলো আপনি লিখছেন সেগুলো দাগায় ফেলবেন যেগুলো এগুলো অ্যান্সার করছে। আর প্রিপারেশনের ক্ষেত্রে সাজেশন, প্রিপারেশনের ক্ষেত্রে যে সাজেশনটা সেটা হচ্ছে গিয়ে ভাই যেই জিনিসগুলো অনেক কমন আসে পারলে এক জায়গায় আলাদা করে রেখে দেন এবং ওইটা ধুমধাম ওটা হচ্ছে গিয়ে আপনি অ্যান্সার মানে রিভিশন দেন। ঠিক আছে, একটা গুছানো একটা প্রিপারেশন আপনাকে বিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো নাম্বার আনতে সাহায্য করবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কত সাল পর্যন্ত, প্রিভিয়াস ইয়ার যত সাল আছে সব সাল পর্যন্ত। ঠিক আছে, কোনো এটা ইয়া নাই, এটা বোর্ড পরীক্ষা না যে লাস্ট 5 ইয়ারের কোশ্চেন দেখি, সকল বিসিএস এর বিজ্ঞান কোশ্চেন। ঠিক আছে, এই তো। এখন অনেক পড়া বাকি, সিলেবাস শেষ হয়নি, শেষ সময় কিভাবে কি করা উচিত। হ্যাঁ, শেষ সময়ে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিলেবাসটা হচ্ছে গিয়ে কমপ্লিট করার চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা, আমার পরিচয় পর্ব মিস করছি, আমার নাম জালাল মোহাম্মদ আশফাক, আর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে হচ্ছে গিয়ে আছি, মানে সুপারিশপ্রাপ্ত হয়েছি আর কি। ঠিক আছে, এই আর কি। ওকে, সো এই তো, এই ছিল হচ্ছে গিয়ে ওভারঅল আপনাদের সাথে কথা বলা। হ্যাঁ, সো আপনাদের সাথে আমার আজকে কথাবার্তা বলে বেশ ভালো লাগলো। তো কারো কি আর কোনো কিছু জানার আছে, বা আমরা কি আর কোনো কোশ্চেন যদি থাকে, হ্যাঁ, সো কোশ্চেন গুলো আমরা নিতে পারি। এনিওয়ান? ওকে, তো এখন তো নোট করার সময় নাই ভাই, এখন আসলে নোট করতে গেলে আপনি ধরা খাবেন, সময় নাই। ঠিক আছে, আপনার এসে পড়তে হইলে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে আপনি হচ্ছে যা এসে পড়ছেন। ঠিক আছে, আহ এখন হতাশ হবেন না ভাই, আপনার পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, আপনার মেইন পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো একটু পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে যান, ফ্লো এর সাথে থাকেন, ফ্লো এর সাথে থাকলে মোটামুটি হচ্ছে কি আপনি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, সো ফ্লোটা হারায়েন না, পরীক্ষা দিতে থাকেন। ঠিক আছে, আর এসের জন্য আমি প্রিভিয়াস ইয়ার্স এর বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ভালো করে পড়ছি। আমি বিশ্বাস করছি যে আমি এসে লিখতে পারবো, কারণ আলহামদুলিল্লাহ আমার বানায় লেখার যে সক্ষমতাটা বা ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। ঠিক আছে, সো ওই ক্যাপাবিলিটিটা যাতে আপনার হচ্ছে গিয়ে অর্জন হয়। ঠিক আছে, ওইটা আপনি একটু খেয়াল রাখেন যাতে আপনি সুন্দর করে গুছিয়ে হচ্ছে গিয়ে লিখতে পারেন, এটা মাথায় রাখেন। ঠিক আছে, এই তো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ আমার জন্য দোয়া করার জন্য, আপনাদের জন্য অনেক অনেক হচ্ছে শুভকামনা থাকলো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ, হ্যাঁ, আপনি যে কয়টা সময় পাইছেন বা যে কয়দিন সময় পাইছেন ধরে নেন এই কয়টা দিন আপনার নিয়ামত, এবং আপনি কিন্তু জানেন না যে আপনি আসলে 46 বিসিএস থ্রু হবেন নাকি। ঠিক আছে, সো লাইফের এই যে 40টা দিন আছে একটু চেষ্টা করেন, হ্যাঁ, একটা বেস্ট এফোর্ট দিতে যাতে করে একটা বেস্ট আউটপুট আসে। ঠিক আছে, তো সবার সাথে আজকের মতো ভাইয়া এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, আর ভাইয়ার জন্য দোয়া কইরেন। আর এই তো, হ্যাঁ, বিজ্ঞান পরীক্ষা ভালো হোক, সেই সাথে সকল পরীক্ষা ভালো হোক, এবং ইনশাল্লাহ সবার সাথে যেন সবাই যেন সিভিল সার্ভিসে আমাদের কলিগ হয়ে জয়েন করতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আহ আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য। আপনিও ভালো থাকবেন। এবং আমাদের সাথে কিউএনএ ছিলেন সাব্বির আহমেদ ভাইয়া। ভাইয়া যদি কিছু বলতে চান স্টুডেন্ট ভাই এবং আপনাদের উদ্দেশ্যে বলতে পারেন। সাব্বির ভাই মনে হয় একটু ব্যস্ত। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শেষ করছি আজকের মতো। তো আপনাদের ফাইনালি যদি উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
তামিল ভাই, আপনি একটু ব্রাঞ্চে যোগাযোগ করবেন অথবা আমাদের হেল্পলাইনে ফোন দিবেন। হ্যাঁ, সম্ভবত হেল্পলাইনে ফোন দিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ঠিক আছে ভাইয়া, শহীদুল ভাইয়া, এটা চেষ্টা করবো। হ্যাঁ, এটা মানে এখন পসিবল হচ্ছে না, তবে চেষ্টা করা হবে। হারুন ভাই, এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, হলে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আচ্ছা, মোটামুটি এই ছিল আপনাদের আজকের কোশ্চেন গুলো। তো আমি চেষ্টা করেছি অ্যান্সার করার জন্য। তো আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।